আচ্ছা, আর কি স্টুডেন্টরা বা কেউ আসবেন? স্যার অ্যাকচুয়ালি মোটামুটি 3টে 10 পর্যন্ত জয়েন করতে থাকবেন, তবে আমরা শুরু করেই দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে স্যার। আহ, সকলকে নমস্কার জানিয়ে আজকের বৈঠকির 22তম পর্ব শুরু করছি। বৈঠকি আজকে তিল তিল করে গড়ে ওঠা বৈঠকির আজ 22তম বয়স, অর্থাৎ 22তম পর্ব অনুষ্ঠিত হচ্ছে। যারা আমাদের এই দীর্ঘ বৈঠকের এই দীর্ঘ যাত্রাপথে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ তথা বৈঠকি তো মায়ামাই মিলে উদ্যোগের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। প্রথমতই বলার অপেক্ষা রাখে না, বৈঠকি তো মায়ামাই মিলে উদ্যোগের যেদিন ভাবনাটা যেদিন মনের মধ্যে এসেছিল, আহ, এই ভাবনাটাকে বাস্তবায়িত করব কিভাবে বা কিভাবে বাস্তবের মাটিতে পা রাখবে, এই সাহসটা দেখিয়েছিলেন আহ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর উদয়ন মণ্ডল মহাশয়। উনি আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকটা বৈঠকির, যেভাবে উনি তত্ত্বাবধান করেন, আজকেও তিনি রয়েছেন। ওনাকেও স্বাগত জানাই। এবং সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর দেবপম রাহা মহাশয়, উনিও এই বৈঠকি তো মায়ামাই মিলে উদ্যোগের অন্যতম প্রাণ পুরুষ। এবং সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের পরিচালন সমিতির সভানেত্রী শ্রীমতী নিয়তি মাহাতো মহাশয়া। এই তিনজন ব্যক্তির প্রাথমিকভাবে ওনারা গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছিলেন, এবং সেই সহযোগিতা প্রত্যেকটা পর্বে, প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে বৈঠকি তোমায় মিলে উদ্যোগের আহ্বায়ক হিসেবে আমি সেটা অনুভব করি। এবং যারা এখানে অংশগ্রহণ করেন, ওনারাও কম বেশি জানেন যে প্রত্যেকটা মুহূর্তে ওনারা ওনাদের সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন। যাই হোক, আমি সেই সব বিষয়ে এখনই আর খুব বেশি বিস্তারিত কিছু বলছি না। আমাদের এই দীর্ঘ যাত্রাপথের জার্নিতে আজকে যাকে সঙ্গে পেয়েছি, যে মানুষটাকে, আমাদের এখানে উপস্থিত সকলেরই কম বেশি পরিচিত, আহ, বন্ধু সুলভী, অর্থাৎ বন্ধু সময় বলা যায়। কারণ আমি ওনার মারফতই জানতে পারলাম যে আমার এক বন্ধু ওনার সহপাঠী ছিলেন। যাই হোক, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের সুবাদে ওনাকে আমি স্যার বলেই সম্বোধন করছি এবং করেও আসছি। আমাদের যে প্রতিনিয়ত যোগাযোগ হয়েছে, তাতে ওনাকেও আমাদের এই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগে পক্ষ থেকে এবং সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের শিক্ষা বিভাগের পক্ষ থেকে নমস্কার এবং স্বাগত জানাই। আমাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা রয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনার পূর্বে আমরা আজকের যিনি মুখ্য আলোচক রয়েছেন, ওনার সম্পর্কে আমরা একটু জেনে নেব। আজকের মুখ্য আলোচক, অর্থাৎ যিনি জাতীয় শিক্ষানীতি 2020 বিষয়টিকে নিয়ে আলোকপাত করবেন, আমাদের সামনে তুলে ধরবেন, তিনি আর কেউই নন, আমাদের সকলের সুপরিচিত ডক্টর মণিকান্ত পড়িয়া মহাশয়। ওনাকে আবারও আমাদের বৈঠকিতে স্বাগত জানাই।
মূল আলোচনায় যাওয়ার পূর্বে আসছি আজকের মুখ্য আলোচকের প্রসঙ্গে কিছু ভূমিকায়ন। ডক্টর মণিকান্ত পড়িয়া মহাশয় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে উনি যেখানে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক রূপে অভিষিক্ত রয়েছেন, কিন্তু তারও পূর্বে ওনার একটা অধ্যাপনা বিষয়ক একটা দীর্ঘ যাত্রাপথ রয়েছে। আমি সেটাই একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরছি, কারণ আমাদের কাছে আলোচ্য বিষয়টাই সব থেকে বেশি প্রাধান্য হওয়া উচিত। ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ভিজিটিং ফ্যাকাল্টি, মেদিনীপুর সিটি কলেজ, পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজের শিক্ষা বিভাগের অতিথি অধ্যাপক রূপে অধ্যাপনা করেছেন। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নেট সেট কোচিং সেল রয়েছে বা SC/ST সেল রয়েছে, সেখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। এছাড়াও বেলদা কলেজের শিক্ষা বিভাগের স্টেট এডেড কলেজ টিচার হিসেবে নিয়োজিত ছিলেন। এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর স্টাডিজ ইন কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ওয়েলবিং, ওখানেও অতিথি অধ্যাপনা করেছেন এবং বর্তমানে তিনি সহকারী অধ্যাপক রূপে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে কর্মরত রয়েছেন। এছাড়াও শুধু অধ্যাপনার জগতেই নন, ওনার গবেষণার জগতেও অবাধ বিচরণ। অসংখ্য গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক, জাতীয় বা রাজ্যস্তরীয় বিভিন্ন জার্নাল, গবেষণামূলক যে প্রবন্ধ সেগুলোতে প্রকাশ পেয়েছে। একটি বইও প্রকাশ পেয়েছে বিগত 2020 সালে বাংলা ভার্সনে, শিক্ষার আলোকে শিক্ষা বিজ্ঞান। জাতীয় স্তরের এই বইটি ওনার হাত ধরে প্রকাশ পেয়েছে। আমরা আবারও স্বাগত জানাই আজকের মুখ্য আলোচক ডক্টর মণিকান্ত পড়িয়া মহাশয়কে। স্যার। নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাবো সহায়ক যুগ্ম অধ্যাপক উজ্জ্বল মাহাতো এবং করিম আনসারি মহাশয়কে, সীতারাম মেমোরিয়াল কলেজের যিনি অধ্যাপক এবং যিনি আমন্ত্রণ করেছেন। এবং এখানে উপস্থিত আমি জানতে পারলাম বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উদয়ন মণ্ডল রয়েছেন। এছাড়াও শ্রদ্ধা জানাবো ডক্টর দেবপৌম মাহাতো মহাশয়কে, অধ্যাপক, সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজে, এবং নিয়তি মাহাতো মহাশয়কে। এবং সর্বোপরি এখানে উপস্থিত আমার স্নেহের ভাই বোনেরা এবং ছাত্রছাত্রীরা এবং উপস্থিত গবেষক গবেষিকাবৃন্দ বা শিক্ষার জগতে যুক্ত যে সমস্ত মানুষরা রয়েছেন, প্রত্যেকেরই আমি দেখতে পাচ্ছি উপস্থিত ভাই সুব্রত ভট্টাচার্যকে, অধ্যাপক সুব্রত ভট্টাচার্য রয়েছেন। প্রত্যেকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই যে আলোচনা, এই বিষয়ে দু চার কথা একটু ডিসকাশন করবো আর কি। তো হঠাৎ করে একদিন আমি ফেসবুকে মেসেজ পাই আপনাদের সকলেরই প্রিয় অধ্যাপক উজ্জ্বল মাহাতোর কাছ থেকে। উনি আমাকে বলেন যে এরকম একটা টপিক নিয়ে আলোচনা আমরা করছি। তো আমি সত্যি ভীষণ ব্যস্ততার মধ্যে বিভিন্ন টাস্ক, বিভিন্ন একাডেমিক, বিভিন্ন পারপাসের বিভিন্ন কাজ নিয়ে সত্যি রাত 2টো 2:30 অবধি বিজি থাকি, মানে ব্যস্ততার মধ্যে আছি এখন। তো যখনই শুনলাম যে একাডেমিক কাজকর্ম বা একটা আমাদের জঙ্গলমহলের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে
যেখানে চাইছেন সেখানে অবশ্যই যতটুকু আমাদের শিক্ষা ততটুকু সুচিন্তিত যদি শিক্ষা ধারা একসাথে আলোচনা করতে পারি আমার মনে হয় ভালো হবে। তো ওনাকে যেন তাদের কথা হয় এবং অবশেষে আপনাদের সকলের সাথে তোমাদের সকলের সাথে দেখা করার সুযোগ হয় এবং কিছু আলোচনা ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আলোচনার সুযোগ হয়। তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক মাহাতোকে। ডক্টর উদয়ন মন্ডল রয়েছেন, ওনার সাথে আমার পূর্বে দু একবার কথা হয়েছে একাডেমিক পারপাস, হয়তো ওনার হয়তো মনে নেই। যাই হোক, তো পরে কথা হবে আগামী দিনে। হ্যাঁ, থ্যাংক ইউ মণিকান্ত বাবু। মানে আমার সত্যি কথা বলতে খুব একটা সত্যি মনে নেই, তবে ফেসবুকে বোধহয় দু একটা কথা আলাপ হয়েছে, আমার আই রিকল। এবং আজকে আপনাকে এই প্ল্যাটফর্মে পেয়ে আমরা ভীষণ আপ্লুত। সত্যি কথা বলতে উজ্জ্বল অনেকটাই নিজের মতন করে এটা গুছিয়ে করার চেষ্টা করছে। আই কনভে মাই থ্যাঙ্কস টু উজ্জ্বল, এবং আপনি এসেছেন আজকে এনলাইটেন করুন। থ্যাংক ইউ। পরে আলোচনা হবে। হ্যাঁ, সে বিষয়ে আলোচনা করা হবে। এবং সর্বোপরি আমি যে এটা দেখলাম, যেটা অধ্যাপক মাহাতো রেডি করেছেন আর কি, এই বৈঠকি তোমায় আমায় মিলে, মানে এর মধ্যে একটা আন্তরিকতার ছোঁয়া থেকে যায় আর কি, যে জঙ্গলমহলের যে একটা আন্তরিকতা। আমিও বেসিক্যালি বলি বিলংস ফ্রম জঙ্গলমহল থেকেই, মেদিনীপুরেরই ছেলে, তো স্বভাবতই একটা টান থেকে যায় আর কি। তো যাই হোক, সকলকে ধন্যবাদ। এবারে একদম টপিকে আসা যাক আর কি। এই ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020, হয়তো আজকে আমরা সকলে মিলে ন্যাশনাল এডুকেশন পলিসিকে নিয়ে আলোচনা করছি, বা আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে অনেকটা দাঁড়িয়েছে আজকে 21st সেঞ্চুরিতে। এই পলিসি এখনো কিন্তু দলিল আকারে আছে আর কি, আইন এখনো হয়নি, তাই আলোচনার ক্ষেত্রটা এখনো রয়েছে। যদি আগামী দিনে কিছু সংশোধিত বা কিছু যদি পরিবর্তিত সমাজের মতো করে করা যায়, তো সেটা রয়েছে আর কি। তাও আলোচনার কেন্দ্রবিন্দু দুই চারটি বিষয় এখানে আমি আলোকপাত করবো বিষয়গুলো কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মতো ভারতবর্ষে যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন বৈচিত্র্যের মানুষ, বিভিন্ন আঞ্চলিকতার মানুষ আমরা একত্রে বসবাস করি সারা ভারতবর্ষে। তো এইরকম একটি দেশে একটি মাত্র পলিসিকে কার্যকরী করা এবং সকলের মনোনীত করা, এটাও অনেকটা ডিফিকাল্ট এন্ড টাফ, অনেকটা কঠিন আর কি, কঠিন এবং জটিল। তো আমার মনে হয় আমি যদি নির্দিষ্ট স্লাইড শোর মাধ্যমে বিষয়টাকে দেখাই খুব সহজে এবং সংক্ষেপে, বিষয়টা ক্লিয়ার হবে বা আমরা আলোচনা করতে পারবো আর কি। তাই আমি স্লাইড শোর মাধ্যমে ব্যাপারটাকে সংক্ষেপে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আমার যারা ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেকেই বলবো, তোমরা হয়তো অবগত ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে, কারণ 29শে জুলাই 2020 সালে এই পলিসির অলরেডি এসেছে দলিল আকারে আর কি। তো তোমরা অবশ্যই অবগত, এবং বর্তমান স্ট্রাকচারে তোমরা যেভাবে পড়াশোনা করছো, আই থিঙ্ক এখানে যারা আছো বা আছেন আর কি, প্রত্যেকেই বর্তমান স্ট্রাকচারে যে এডুকেশন নিয়ে পড়াশোনা করছো বা করছেন, এর সাথে আকাশ পাতাল একটা পার্থক্য রয়েছে। তো সেটাই দেখানোর চেষ্টা করব। কারণ এই পলিসি নিয়ে যখন আমি একটু স্টাডি একটু করছিলাম কিছুদিন আগে, একটা বিষয় নিয়ে যিনি পলিসির মূল চেয়ারম্যান আর কি, ডক্টর কাস্তুরী রঞ্জন, তো একদিন একটা স্টোরি আমি পড়ছিলাম, আমি জানি না সত্যতা কি, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার রয়েছে আর কি। তো উনি একদিন উনার ছেলেকে নিয়ে রিক্সাতে করে যাচ্ছিলেন গ্রামের বাড়িতে আর কি। তো যেতে যেতে রাস্তাতে
একজন কসাই একটি ছাগলকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর কি, যে ছাগল কাটে, তো যেতে চাইছে না, আর কসাই জোর করে টানছে। তখন ওই বাচ্চা ছেলেটি ওনাকে জিজ্ঞেস করে যে ছাগলটাকে টানছে কেন, এ কে? তখন উনি বলেন যে অ্যাকচুয়ালি এ হচ্ছে কসাই, ছাগলটাকে কাটবে আর কি, তো তার জন্য নিয়ে যাচ্ছে। তখন শিশুটি হাসতে হাসতে বলে, ও আচ্ছা, আমি ভাবছিলাম হয়তো স্কুলে নিয়ে যাচ্ছে একে আর কি। তো তেমনটাই একটা অবস্থা, একটা বিষয় ছিল এখানটা, কৌতুকের আকারে ব্যাপারটা আমি বললাম। মানে বর্তমান দিনে যে প্রাইমারি স্কুলিং যে ব্যাপারটা, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, আমরা প্রত্যেকেই জানি এবং অবগত। যখন শিশুরা বা শিক্ষার্থীরা, বাচ্চারা বাড়িতে থাকে ছোটবেলা একদম, যেহেতু আমাদের স্কুলিং সিস্টেম যেমন রয়েছে 6 to 14 ইয়ার্স, মানে 6 বছর বয়সী বা 5 বছর বয়সী ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে আসে আর কি, সরকারি স্কুলের কথা যদি আমি আসি। তো দেখা যায় যখন স্কুলে নিয়ে যাওয়া হয় ছেলে মেয়েদেরকে, না তখন প্রথম 2-1 দিন যায়, তারপরে কিন্তু দেখা যায় যে ছেলেমেয়েরা স্কুলে যেতে চাইছে না। তখন বাবা মারা জোর করে নিয়ে যায় আর কি, মারতে মারতে নিয়ে যায়, কাউকে জোর করে ঢুকিয়ে দিয়ে আসে স্কুলের মধ্যে। তো এগুলো আমরা দেখেছি, আমাদের ছোটবেলায় তো দেখেছি, আমাদের ভাই বোনেদেরকেও দেখেছি, পাড়া প্রতিবেশীতেও দেখেছি। আই থিঙ্ক যারা আজকে আছেন প্রত্যেকে এর সাথে একমত হবেন, এই চিন্তাধারার সাথে, কারণ এটা একদম বাস্তবিক। কারণ হচ্ছে যে ছেলেমেয়েরা বাড়ির পরিবেশে ছিল, হঠাৎ করে স্কুলের পরিবেশে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে, একটা কড়া শাসনের মধ্যে হঠাৎ করে মানসিক চাপ, নির্দিষ্ট কিছু বিষয়কে কেন্দ্র করে শিক্ষকরা যখন দিয়ে দিচ্ছেন বা ওদের উপর অত্যাচার করছেন, শিক্ষার্থীদের উপর অত্যাচার করছেন আর কি, তখন সেই শিশুরা ভয় আর যেতে চাইছে না। তো যাই হোক, এই পলিসির যে প্রাথমিক শুরুটা রয়েছে এর ঠিক উল্টো আর কি। তো এই জায়গা থেকে এই পলিসিকে সাধুবাদ জানিয়ে আমি স্লাইড শোর মাধ্যমে ব্যাপারটা একটু ডিসকাস করার চেষ্টা করছি। আচ্ছা, দেখা যাচ্ছে তো স্লাইড শোটা? হ্যাঁ, দেখা যাচ্ছে, অফকোর্স। হ্যাঁ স্যার। ওকে ওকে। এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তো ভারত স্বাধীনতা লাভ করার পরে, প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি যে ভারত স্বাধীনতা লাভ করার পরে প্রথম বিশ্ববিদ্যালয় কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, দেন মাধ্যমিক শিক্ষা কমিশন, 48-49-এর পরে 52-53 যে শিক্ষা কমিশন হয়েছে, এই শিক্ষা কমিশনে কখনোই কিন্তু জাতীয় শিক্ষানীতির কথা বলা হয়নি। যাই হোক, পরবর্তী সময়ে যখন কোঠারি কমিশন আসে, এই কোঠারি কমিশনে জাতীয় শিক্ষানীতির একটা দৃষ্টি আলোকপাত করা হয়েছিল, এবং পরবর্তী সময়ে 1968 সালে জাতীয় শিক্ষানীতির, যখন ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী, সেই সময় এই জাতীয় শিক্ষানীতির প্রথম নীতি হিসেবে এসেছিল আর কি আমাদের কাছে। এবং পরবর্তী সময়ে 1968 পরে 1986 যখন রাজীব গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী, রাজীব গান্ধী গভর্নমেন্ট থাকাকালীন সেই সময় জাতীয় শিক্ষানীতির আরেকটি রূপ নিয়েছিল। তো 86-র পরে সেভাবে জাতীয় শিক্ষানীতির যে একদম অভূতপূর্ব পরিবর্তন সেভাবে হয়নি, কিন্তু ওই 1992-তে বিপি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় এই শিক্ষানীতির কিছুটা পরিবর্তন করা হয়েছিল। হ্যাঁ, এটা সত্য যে জাতীয় শিক্ষানীতির 86 জাতীয় শিক্ষানীতিটা হয়েছিল,
সেখানে গুরুত্ব দেওয়া হয়েছিল এক্সেস এবং ইকুইটিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এই নতুন শিক্ষানীতিতে কিন্তু ম্যাক্সিমাম গুরুত্ব দেওয়া হয়েছে কোয়ালিটি অফ এডুকেশনকে। তো যাই হোক, 1992 সালের পরে, অর্থাৎ পিও এর পরে, প্রোগ্রাম অফ অ্যাকশনের পরে সেভাবে খুব একটা শিক্ষাতে পরিবর্তন আসেনি আর কি। ওই লাস্ট যেটা পার্সপেক্টিভ, মানে লাস্ট একটা ব্রেকিং দিয়েছিল, যেটা ছিল ওই আপডেট ছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, সেখানে ওই 21 এ ধারাতে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে আর কি। 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের কথা বলা হয়েছিল। তো যদি একদম জাতীয় শিক্ষানীতি থেকে আমরা আসি পুরোপুরি, তাহলে 34 বছর পরে, অর্থাৎ 86 এর পরে, 1986 এর পরে একদম 2020 সালে এসে এই শিক্ষানীতি পেশ হয়েছে। তবে এ প্রসঙ্গে কয়েকটা কথা একটু বলে রাখা দরকার, যে এই যে ড্রাফট তৈরি হলো এবং ড্রাফটের পরে একটা দলিল আকারে এসছে, এই ব্যাপারটা একটা স্টেপে এসছে আর কি। হয়তো এটা ইউনিয়ন ক্যাবিনেট অফ ইন্ডিয়াতে 29 জুলাই 2020 স্ট্যাম্প এটা হয়েছে, কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটু এখানে একটু বলা দরকার যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যখন ভোটে অংশগ্রহণ করে, সেই ইশতেহারে কয়েকটা বিষয় একটু ফোকাস করে আর কি। তো তার মধ্যে ম্যাক্সিমাম পাওয়া যায় না যে শিক্ষার বিষয়টাকে হাইলাইটেড করার বিষয়। তো সেরকম একটি 2014 সালে একটি পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে ছিল আর কি, যে জাতীয় শিক্ষানীতির বিষয়টা যে আলোকপাত করা হবে। তো 2015 সালে সরকার গঠিত হওয়ার পর, কেন্দ্রীয় সরকার গঠিত হওয়ার পরে, তৎকালীন এইচআরডি মিনিস্ট্রি যিনি ছিলেন স্মৃতি ইরানি, তিনি একটি নিউ কমিটি ফরমেট করেন, যার চেয়ারম্যান ছিলেন TRS সুব্রমণিয়ান। এই কমিটি করে জাতীয় শিক্ষানীতি নিয়ে যে রিপোর্ট পেশ করতে বলা হয়, যদিও এই রিপোর্টটি 15 সালে কমিটি গঠন হওয়ার পরেও 2016 সালে 7 মে কমিটির রিপোর্ট আসে, এবং এই কমিটির যে রিপোর্টটি আসে, কয়েকটি অবজেক্টিভস ছিল এখানটায় আর কি, যে কি উদ্দেশ্যে কমিটিটা করা হয়েছিল। তো একদম প্রথমেই ছিল যে এডুকেশনের কোয়ালিটি, মানকে বৃদ্ধি করা, অর্থাৎ কোয়ালিটি অফ এডুকেশনকে ইমপ্রুভ করা, ফার্স্ট ছিল এটা আর কি। আর কোয়ালিটি, ক্রেডিবিলিটি আর ইমপ্লিমেন্টেশন, এই তিনটে জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তো পরবর্তী সময়ে যদিও এই মানে যে কমিটি হয়েছিল তা খুব একটা ফলপ্রসূ কাজ করতে পারেনি। পরবর্তী সময় আবার একটি নিউ কমিটি ফরমেট হয়, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কাস্তুরীরঙ্গম। 9 জনকে নিয়ে এই কমিটি হয়। 2019 সালে এই কমিটির ড্রাফট প্রস্তাবিত হয় সাধারণ মানুষের কাছে আর কি, যে প্রত্যেক মানুষ তার মতামত জানাতে পারবে যে ড্রাফটটি দেওয়া হলো, সেখানে যদি কোনো বিষয় সমালোচিত হয় সেই বিষয়কে পুনরায় আবার ভাবনা চিন্তা করা যাবে, এইসব নিয়ে আর কি। যদিও ফাইনালি যে ড্রাফটটি প্রকাশ করেছিল, সেই ড্রাফটটি হুবহু প্রায় 2019 সালের ড্রাফট হুবহু 29 জুলাই 2020 আবার দলিল আকারে প্রকাশ পায়। খুব একটা মানুষের যে গ্রহণযোগ্যতা, মানুষের যে দাবি ছিল, সেখানে কিছু পরিবর্তন, সেখানে আমরা একটা ড্রাফট করে পাঠিয়েছিলাম কিছু জিনিসকে পরিবর্তনের জন্য, যাদবপুর থেকে আমরা করেছিলাম, বাট কিছু সেরকম ইমপ্রুভমেন্ট হয়নি, যেটা ছিল সেটাই করা হয়েছে আর কি। তো যাই হোক, তো এই যে এডুকেশন পলিসি, এই এডুকেশন পলিসির মূল তিনটে জিনিস ছিল আর কি, যে মূল প্রথম তিনটে চেঞ্জ যেটা ছিল আর কি। প্রথমে ছিল যে এইচআরডি মিনিস্ট্রি, যে নাম ছিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, পরিবর্তন হয়ে সেটা হলো মিনিস্ট্রি অফ এডুকেশন। সেখানে প্রস্তাবিত করা হয়েছে যে মিনিস্ট্রি অফ এডুকেশন নামাঙ্করণ করা হবে। আরেকটা বড় বিষয় হচ্ছে যে পলিসির মধ্যে, সে স্কুল এডুকেশন হোক, হায়ার এডুকেশন হোক বা আদার্স এডুকেশন হোক,
যে বিষয়গুলোকে প্রস্তাবিত করা হয়েছে তার ইমপ্লিমেন্টেশন করার জন্য একটা অধিক বাজেটের দরকার হয় আর কি। তো এখানে একটা সেই বাজেটের লক্ষ্যমাত্রাটা একটা হিউজ বাজেটের লক্ষ্যমাত্রা দিয়েছে যে টোটাল জিডিপির 6% এই এই পলিসিতে বরাদ্দ করা হবে আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে এনরোলমেন্ট রেশিও, গ্রস এনরোলমেন্ট রেশিওটা সেটাকে ইনক্রিজ করা হবে 50%, কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আর কি। 2020 থেকে 15 বছর সময় নিয়েছিল, অর্থাৎ 2035 সালের মধ্যে। তো দেখা যাক যে এটা কবে এই পলিসি আইন আকারে আসে, কারণ এই কোভিড পরিস্থিতিতে সারা ভারতবর্ষে, সারা বিশ্বের অবস্থাও ভালো নয়, এবং তৎসহ ভারতবর্ষেরও অবস্থা, আমাদের বাংলারও অবস্থা, প্রত্যেকেই একটা ভীত সন্ত্রস্ত, এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ। তো ইমপ্লিমেন্টেশন হয়তো সময় লাগবে আরো। এই পলিসির কয়েকটা দিক আমি একটু আলোকপাত করছি। এই ন্যাশনাল এডুকেশন পলিসি দুটো মূল দিক, যে স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশন, এই দুটো দিক ডিসকাশন করছি। যে এই পলিসিতে বর্তমান যে স্কুল এডুকেশন রয়েছে তার সাথে এই পলিসির যে স্কুল এডুকেশনের কথা বলেছে, এদের একটা পার্থক্য রয়েছে আর কি, মানে হিউজ রয়েছে। একটা স্ট্রাকচারের মাধ্যমে আমি দেখাচ্ছি। বর্তমান যে এক্সিস্টিং বা বর্তমান যে স্ট্রাকচারে আমাদের ছাত্রছাত্রী যারা পড়াশোনা করেছে বা আমরা যা পড়াশোনা করেছি আর কি, এই স্ট্রাকচারেই পড়াশোনা করেছি। 10+2 স্ট্রাকচারে, 10+2 স্ট্রাকচার, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 12, ক্লাস 10 অবধি, আর 11-12 আলাদা করে। তো যাই হোক, একটু 30 সেকেন্ড আমি সময় চেয়ে নিয়েছি, চার্জটা দিতে হবে। যেটা আলোচনা করছিলাম, যে সরি ফর ডিস্টার্বিং, বিষয়টা হচ্ছে যে তাহলে এই 10+2 যে স্ট্রাকচার ছিল বা বর্তমান যে আছে, এই স্ট্রাকচারের পরিবর্তনের কথা বলা হয়েছে। অর্থাৎ 10+2-তে একজন স্টুডেন্ট 6 বছর বয়সে সে প্রথম শ্রেণীতে ভর্তি হতো, এবং 16 থেকে 18 বছর বয়সে তার উচ্চ মাধ্যমিক কমপ্লিট হতো। কিন্তু এই পলিসিতে এই স্ট্রাকচারটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। 5+3+3+4, 5+3+3+4। আচ্ছা, এই বিষয়টা একটু বুঝতে হবে যে এই যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডল এন্ড সেকেন্ডারি, এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। বিষয়টা হচ্ছে, একটু আগে যে আমি একটা কৌতুকের ছলে একটা স্টোরি বলছিলাম আর কি, যে শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে টেনে টেনে, মানে ছাগলটিকে নিয়ে যাওয়া হচ্ছে, শিক্ষার্থী ভাবলো স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে কিনা আর কি। তো এই 10+2 স্ট্রাকচারে এই সমস্যাটা হতো, কিন্তু এই যে ফাউন্ডেশনাল যে স্ট্রাকচার এখানে করা হয়েছে 5, এই 5টাকে প্রথম 5 থেকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট 3 ইয়ার্স, অর্থাৎ ছেলেমেয়েরা যেখানে 6 বছর বয়সে স্কুলে যেত, সেখানে ছেলেমেয়েরা 3 বছর বয়সে স্কুলে যাবে, যেটাকে নামকরণ করা হয়েছে অঙ্গনওয়াড়ি, প্রি স্কুল, অর্থাৎ বালভাটিকা নামে। এখানে ট্রেন প্রাপ্ত শিক্ষক এখানে পড়াবেন। 3 ইয়ার্স যে স্ট্রাকচারটা বলা হয়েছে, তো এই 3 ইয়ার্সে, এই 3 বছরে এখানে ছেলে মেয়েদের কাজ কি? এই 3 ইয়ার্সে বলা হয়েছে এখানে ছেলে মেয়েদেরকে, যেহেতু এই সময় শিক্ষার্থীদের মধ্যে আর কি ম্যাক্সিমাম হয়, মেন্টাল ডেভেলপমেন্টটা গ্রো করে, তো এখানে ফুললি ফ্রিডম দিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী বা শিশুরা
স্বাধীনভাবে দেওয়ালে রং করবে বা কাগজ নিয়ে নৌকা বানাবে, খেলাধুলা করবে, যা খুশি যা মন চায়। এই 3 বছর তারা এই ক্লাসে এসে করবে আর কি। এবং 3 ইয়ার্স একটা ছেলে যখন, যে ছেলে মেয়েটি ঘরে খেলাধুলা করতো আর কি ছোটবেলায়, সেই অর্থাৎ 6 বছর বয়সে যখন স্কুলে আসতো, তার ঠিক আগে 3 বছর বয়স থেকে সে যদি স্কুলে যায়, সে এই উদ্দেশ্য নিয়ে স্কুলে যাবে যে খেলাধুলা করতে যাচ্ছে। অর্থাৎ হয়তো বাড়িতে তার শিশুটির বাবা মা বকতো বদমাশি করলে, সেখানে কিন্তু যিনি ট্রেন টিচার থাকবেন, তিনি লক্ষ্য নজর করবেন শিশুটি কি করছে আর কি। যদি কোথাও সমস্যা শিশুটি পড়ে, তাকে শুধুমাত্র ধরিয়ে দেওয়া, কিন্তু তার কাজ হচ্ছে যতটুকু সময় সে স্কুলে থাকবে ততটুকু সময় খেলাধুলার মধ্যে থাকবে। খেলাধুলা, নাচ গান, আবৃত্তি, যা মন চায়, ছবি আঁকা, স্কেচ করা, খাতা পেন্সিল ছেঁড়া, যা খুশি করবে আর কি। এই স্টেজটা একটা খুব ভালো জায়গা দেওয়া হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে এটা যেমন একদিক থেকে ভালো বিষয়, এখানে এই পলিসিতে দেওয়া হয়েছে যে 3 ইয়ার্সে ছেলেদের মধ্যে একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ক্লাস 1 এবং ক্লাস 2, যে প্রথম 5 বছরের মধ্যে যেটা আমি বললাম, যে যখন এজ 6 থেকে 8 বছর, ক্লাস 1 এবং ক্লাস 2 তে ছেলেমেয়েরা যাবে। কিন্তু 3 বছর থাকার ফলে যখন সে খেলতে যাচ্ছে, তারপরে অটোমেটিক সে স্কুলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে 3 বছরে। যেটা এই জায়গাতে একটু সমস্যা হচ্ছিল, সরাসরি 6 বছর বয়সে এসে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে হচ্ছিল, শিক্ষকরা প্রেসার দিচ্ছিলেন কম বেশি করে। বাট এখানে কিন্তু এটা থাকছে না, এখানে তার মধ্যে একটা অভ্যেস তৈরি হয়ে যাচ্ছে। এই অর্থাৎ ক্লাস 1 এবং ক্লাস 2 তে, যদি ক্লাস 1 এবং ক্লাস 2 তে লিখিত পরীক্ষার ব্যাপারে এখানে আবার বলা হয় যে কোনো পরীক্ষা হবে। কিন্তু বিষয় হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে এই বয়সের ছেলে মেয়েদেরকে, অর্থাৎ প্রাক প্রাথমিক স্তরে যে ছেলে মেয়েরা পড়বে আর কি, বা শৈশবকালে যে ছেলে মেয়েরা এখানে থাকবে, শৈশব বাল্যকালে, শৈশব এবং বাল্যের প্রায় কাছাকাছি, যে এই স্তরে ছেলে মেয়েদেরকে কিন্তু খেলানোর জন্য বা তাদের যে মেন্টাল গ্রো আপ হবে, সেই জন্য কিন্তু একদম ওয়েল ট্রেন টিচার, ওয়েল ট্রেন ইনফ্রাস্ট্রাকচার স্কুলের, এই ব্যাপারগুলো ভারতবর্ষের ম্যাক্সিমাম স্কুলে কিন্তু নেই। তাই এই বিষয়টাকে অ্যাপ্লিকেশনের যে মানে ইমপ্লিমেন্টেশনের যে বিষয়টা রাখা হয়েছে, কম সমস্যা, আরো অনেক সময় লেগে যাবে এবং সেটা হয়তো বাস্তবায়িত করতে আমার মনে হচ্ছে না যে কতটা কিভাবে কি হবে আর কি। বাট এই স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। তারপরে ছেলেরা ক্লাস 1-2 হয়ে যাওয়ার পরে তার এজ যখন ক্লাস 8 থেকে 11 বছর বয়স হবে, তখন কিন্তু ছেলেমেয়েরা প্রিপারেটরিতে আসবে। এই ক্লাস 3-5, অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর পরে প্রথম 3 বছর খেলাধুলা করে নিল অঙ্গনবাড়িতে, তার মতো করে সে বড় হলো, মেন্টাল গ্রোথ তার মধ্যে এলো। তারপরে যখন সে ক্লাস 3-5, এই 2 ইয়ার্সের, তখন একটু একটু করে তাদের মধ্যে একটু স্টুডেন্টদের মধ্যে প্রেশার দেওয়া শুরু হচ্ছে, এক্সাম হচ্ছে। এবং এই যে শিক্ষাটা আর কি, ক্লাস 3-5, এখানে আমি একটু পরে আমি ডিসকাশন করবো, বিষয়গুলো একটু ডিসকাশনটা করবো, তারপরে আমি আসছি যে কারিকুলামের মধ্যে কেমন বিষয়গুলো থাকবে বা ওদের মধ্যে কি কি বিল্ড করা হবে, এই বিষয়গুলো এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে দেওয়া হয়েছে আর কি। এবং এই 6-8, তারপরে 3 ইয়ার্স, 6-8 বয়স যখন 11 থেকে 14 বছর বয়স হবে। কিন্তু এই 6-8 ইয়ার্সের কথা বলা হয়েছে এখানে, কিন্তু তখন ক্লাস 6 এর ছেলে মেয়েরা যাবে আর কি। এই ক্লাস 6-এ ছেলে মেয়েদেরকে কম্পিউটিং মানে কম্পিউটারের বিষয়সমূহ শেখানো হবে, কোডিং শেখানো হবে। এখানে একটু ওই চাইনাকে কপি করা হয়েছে আর কি। চাইনাতে এই প্রসেসটা চলে যে কোডিং, ডিকোডিং বা কম্পিউটারের বিষয়গুলো, এইগুলো ক্লাস 6-এর ছেলে মেয়েদেরকে দেওয়া হবে আর কি শেখার জন্য, এবং ভোকেশনাল বিষয়গুলো এখানে থাকবে আর কি। এবং পুরো বিষয়টা এই যে ব্যাপারটা যেটা বললাম 3+3+5, এই ব্যাপারটা পুরোটা কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজে পড়ার কথা বলা হয়েছে এখানটায়। মাদার ল্যাঙ্গুয়েজ এবং প্রত্যেকের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের মানুষ,
অর্থাৎ আমরা বাংলা ভাষায় আমাদের ছেলেমেয়েরা এই পলিসি অনুযায়ী পড়বে, ঝাড়খণ্ডী ভাষাতে পড়বে, আসামে অসমিয়া ভাষাতে পড়বে, বিভিন্ন রাজ্যের মতো করে এই ব্যাপারটা কমপ্লিট হবে। এবারে আসছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, 9 to 12 অর্থাৎ ক্লাস 4। এটা আগে ছিল 10 + 2 তে 11 12, এখানে আছে 9 to 12। এই 9 to 12 এখানে ছেলে মেয়েদের মধ্যে একটা বিষয় ছিল যেটা আমরা এক্সিস্টিং যে পলিসি রয়েছে, এক্সিস্টিং যে কারিকুলাম স্ট্রাকচার রয়েছে, যে একাডেমিক স্ট্রাকচার রয়েছে, এখানে কিন্তু করা হয়েছে যে মোটামুটি 10 পাস করে যাওয়ার পরে বা মাধ্যমিক দিয়ে দেওয়ার পরে আমরা দেখেছি যে ছেলেমেয়েরা চুজ করতে হতো ওদেরকে যে সায়েন্স আর্টস না কমার্স, সায়েন্স আর্টস না কমার্স। আমরা এটাও দেখেছি কোনো ছেলে মেয়ে যদি মাধ্যমিকে খুব বেশি নাম্বার পায়, স্টার পায়, তখন একটা প্রবচন ছিল আর কি আমাদের জীবনে। আমরা দেখেছি যে ভালো নাম্বার পাওয়া মানে তাকে সায়েন্সে পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটা একদম কমন সাবজেক্ট, এটা নিতে হবে, পড়তে হবে, তারপরে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ যাবে, এই একটা স্ট্রাকচার ছিল। বাট এখানে পুরো সিস্টেমটাকেই ভেঙে দেওয়া হয়েছে এই জায়গাতে এসে। এখানে ক্লাস 8 এর পরে ছেলে মেয়েরা নিজের মতো করে নিজের পছন্দসই সাবজেক্ট এখানে গ্রহণ করতে পারবে, এবং ইয়ারলি যে এক্সামটা হতো, প্রথমে তো 11 12 যে ব্যাপারটা ছিল বা 10 যে ছিল, প্রত্যেক বছর 2 বছর অন্তর 10 এর পরীক্ষা হতো, ফাইনাল পরীক্ষা অনেক বড় সিলেবাস নিয়ে। 12 এর হতো, 11 এর পরীক্ষা স্কুলে হয়ে যেত, 12 এর পরীক্ষা একসাথে দুটো ইয়ার নিয়ে বড় করে পরীক্ষা হতো, একটা সময় ছিল। এখন অবশ্য 9 10 11 12 ইয়ারলি এক্সাম হচ্ছে। এখানে এক্সামের ব্যাপারটা করা হয়েছে কি যে সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 6 মাস অন্তর এক্সাম হবে। তো এটা একটা ভালো বিষয় যে ছেলেমেয়েরা বা স্টুডেন্ট আমরা দেখেছি যে পরীক্ষা ঠিক 1 মাস আগে পড়াশোনা করতে বসছে আর কি। যেটুকু কারিকুলাম দেওয়া রয়েছে, যেটুকু তাদের সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী 1 মাস আগে পড়ছে এবং সেটা গিয়ে লিখছে আর কি পরীক্ষার খাতাতে। যদিও এতে প্রকৃত শিক্ষক কতটা হচ্ছে সে বিষয়ে একটা সন্দেহ থেকে যায়। নির্দিষ্ট সাবজেক্টিভ কিছু বিষয় নিয়ে হয়তো নলেজ গ্রো করছে, বাট বাস্তব ফিল্ডে কতটা অ্যাপ্লিকেশন করছে এই 21st সেঞ্চুরিতে যে কঠিন পরিস্থিতিতে, যেমন এই কোভিড পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য ম্যাক্সিমাম সকলেই আর কি আমরা প্রত্যেকেই গৃহবন্দী, বাধ্য হয়ে বা ভয়ে। তো প্রত্যেকের একটা মানসিক স্বাস্থ্যের একটা হিউজ অবনতি হচ্ছে। ঘরবন্দি অবস্থায় যে একটা অভ্যেস ছিল টানা যত বছর বয়স আর কি প্রত্যেকেরই, সেই বয়স অনুযায়ী একটা হ্যাবিট ছিল, হঠাৎ করে চেঞ্জ। এই পরিস্থিতির সাথে যে মানিয়ে নেওয়া, তা কিন্তু নির্দিষ্ট যে কারিকুলাম স্ট্রাকচার রয়েছে তার মাধ্যমে সলিউশন করা কতটা সম্ভব সেটা একটা সন্দিহান থেকে যায়। তো যাই হোক, এই গেল প্রিভিয়াস স্ট্রাকচার, যেটা এখন স্টাডি হচ্ছে এডুকেশন পলিসিতে এই স্ট্রাকচারের কথা বলা হয়েছে। তো এই বিষয়গুলো এখানে রয়েছে এবং পুরো যে বিষয়টাকে করা হবে, এখানে বলা হয়েছে যে পুরো কারিকুলাম যে স্ট্রাকচারটাকে ইসিসিইসি অর্থাৎ প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কারিকুলাম ক্যারি করবে, বহন করবে। তবে এদের সাথে যুক্ত থাকবে মিনিস্ট্রি অফ এইচআরডি, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল অ্যাফেয়ার্স। এই পুরো বিষয়টাকে লক্ষ্য নজর করার জন্য এই বিষয়গুলো থাকবে। আমি একটু আগে যেটা বলছিলাম যে কি কি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, কি কি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, কেমন পড়ানো হবে। যেমন এখন কি হয় যে ছেলেমেয়েরা পড়া দিয়ে দেওয়া হলো, তারা মুখস্থ করলো, সেটাকে বই প্রকাশ করে দিল আর কি, যে মুখস্থ আকারে। পরবর্তী সময়ে তাকে যদি সেই বিষয়ের উপর জিজ্ঞেস করা হয় বাস্তবের সাথে লিঙ্ক করে, আমরা দেখেছি যে ছেলেমেয়েরা কিন্তু সমস্যার সমাধান করতে পারছে না। বাট
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি, যে কি কনসেপ্ট, আইডিয়া, অ্যাপ্লিকেশন এন্ড প্রবলেম সলভিং, এই প্রবলেম সলভিং এই বিষয়গুলোকে এখানে শেখানো হবে আর কি। আরো কিছু বিষয় রয়েছে, এগুলো বিস্তারিত আমি ডিসকাশনে যাচ্ছি না। আর এই ল্যাঙ্গুয়েজের কথা যেটা আমি একটু আগে বলেছিলাম, যে গ্রেড 5 অবধি এবং গ্রেড 8 অবধি, আর যদি প্রয়োজন হয় তাহলে মাদার টাং, লোকাল ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজে শিক্ষার্থীদেরকে পড়াতে হবে। এবং একটা এন্টারটেনমেন্টের জন্য একটা ব্যাপার আছে, এখানে ভেরিয়াস টাইপ এনহান্সমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে, আর্টস, কুইজ, স্পোর্টস এন্ড ভোকেশনাল ক্রাফটস এর মাধ্যমে আর কি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে কারিকুলাম যে কন্টেন্ট ছিল এখন আছে যেগুলো আর কি, সেই কন্টেন্টকে কমিয়ে আনা হবে, রিডিউস করা হবে আর কি। এবং একদম কারিকুলাম হবে একদম হলিস্টিক অ্যাপ্রোচে, মানে পুরো স্বাধীন চিন্তাধারার মাধ্যমে শিক্ষার্থী গ্রহণ করবে এবং খুব একটা প্রেসার পড়বে না। ইনকোয়ারি বেসড হবে, ডিসকভারি বেসড হবে, ডিসকাশন বেসড হবে, অ্যানালাইসিস বেসড হবে। মানে শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে এবং সেই বিষয়গুলোকে স্টাডি করবে এবং নতুন কিছু আবিষ্কারের বিষয় তার মাথার মধ্যে থাকবে, অ্যানালাইজ করতে পারবে। এবং বর্তমানে যেটা ওপেন স্কুলিং আর কি যেটা রয়েছে আর কি 10 এবং 12, এখানে অবশ্যই ওপেন স্কুলিং এর ব্যাপার দেওয়া রয়েছে এই পলিসিতে 3টে স্টেজে, ক্লাস 3, ক্লাস 5 এবং 8-এ ওপেন স্কুলিং এর মাধ্যমে স্টাডি করতে পারে আর কি ছেলেমেয়েরা। এবার এক্সামের কথা একটু আগে আমি বলেছিলাম যে টুইস এ ইয়ার, অর্থাৎ সেমিস্টার ওয়াইজ 6 মাস অন্তর একটা করে এক্সাম হবে। কিন্তু কিভাবে নেওয়া হবে, অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ, এই দুটো মেথডের মাধ্যমে নেওয়া হবে। যদিও 360 ডিগ্রি এখানে অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, 360 ডিগ্রি মিনস কি পুরো মেলে ধরা হবে আর কি, যে ওয়ান সাইড অফ অ্যাপ্রোচ যেটা ছিল শুধুমাত্র স্টাডিকে গুরুত্ব দেওয়া হতো, কারিকুলামকে গুরুত্ব দেওয়া হতো, এখানে কিন্তু সেই বিষয়টাকে পুরোপুরি বাদ দিয়ে, মানে পুরোপুরি গুরুত্ব না দিয়ে এর সাথে যুক্ত করা হয়েছে যে হলিস্টিক রিপোর্ট কার্ডের মাধ্যমে গ্রহণ করা হবে আর কি, যে একাডেমিক, প্র্যাকটিক্যাল ও কারিকুলার অ্যাক্টিভিটি মানে সকলকে সমানভাবে গুরুত্ব দেওয়ার কথা 360 ডিগ্রি অ্যাপ্রোচে বলা হয়েছে। তো স্কুল এডুকেশন যে বিষয়গুলো বলা হয়েছে, এগুলো সত্যি যদি ইমপ্লিমেন্টেশন করা যায় তাহলে অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো একটু সমস্যার বিষয় হতে পারে বলে আমার ধারণা। সেগুলো হচ্ছে যে স্টেট ওয়াইজ যে ইউনিক লার্নিং এর কথা বলা হয়েছে আর কি, যে প্রাইভেট এবং গভর্নমেন্ট স্কুলের কথা এখানে আসছে আর কি। স্কুলের কথা বলা হয়েছে এখানে, সরকারি বা এই পলিসি অনুযায়ী সরকার যেটা ধারণ করছে, সরকার যেটা প্রস্তাব দিচ্ছে, সেটা কিন্তু একটা ওখানে তার মাঝে যে স্টেট চাইলে গ্রহণ নাও করতে পারে। তার মানে কি, তাহলে প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা ভাবে তার মতো করে নীতি নির্ধারণ করে শিক্ষা দেবে। এতে কি হবে, আগামী দিনে শিক্ষার্থীরা যখন ন্যাশনাল কোনো টেস্টের সম্মুখীন হবে তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। কারণ কোন স্টেট যদি মনে করে যে তার প্রয়োজন নেই, অর্থাৎ এই বিষয়ে আর কি, মানে যে পলিসি দেওয়া হয়েছে এই পলিসি গ্রহণযোগ্যতা তার প্রয়োজন নেই, তাহলে সেই স্টেট অ্যাপ্লিকেশন নাও করতে পারে আর কি, বা তার ইমপ্লিমেন্টেশন না করতে পারে। তো এই বিষয়টা একটা এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এরা খুব সমস্যার ব্যাপার হতে পারে। আরেকটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটু গুরুত্ব কমিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি মেডিকেল বলি, ইঞ্জিনিয়ারিং বলি, বা আমাদের এনটিএ নেট এক্সাম নেওয়া হচ্ছে, নেটের আমাদের শিক্ষা বিজ্ঞানের ছেলে বা সমস্ত ছেলেমেয়েরা যে এক্সাম দিচ্ছে, সব পরীক্ষাগুলো কিন্তু ইংরেজি মাধ্যমেই হচ্ছে। তো এই জন্য আমরা দেখতে পাই যে বিশেষ করে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা যারা বাংলা ভাষায় পড়াশোনা করেছে, মাতৃভাষায় পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা বুঝে উঠতে অনেক সময় লেগে যায়। তাই আগামী দিনে ইংরেজির গুরুত্বটা কমালে, যেটা বিগত দিনে বামফ্রন্ট সরকারি ভুলটা করে গেছিল আর কি, তার ফসল আজও দিতে হচ্ছে সকলকে,
তো যাই হোক আর কি, তো যেটা বলার বিষয় যে এই বিষয়গুলোকে যদি মাতৃভাষায় পুরোপুরি করতে হয়, তাহলে কিন্তু আগামী দিনে ন্যাশনাল টেস্টে কম্পিটিশনে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে ছেলে মেয়েদের ক্ষেত্রে আর কি। এবার আমি একদম হায়ার এডুকেশনে আসি। হায়ার এডুকেশনে কয়েকটা বিষয় এখানে এটা আমাদের জানার খুব প্রয়োজন আর কি। হায়ার এডুকেশনে বর্তমান যে হায়ার এডুকেশনের স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারে আমরা জানি যে 3+2 অর্থাৎ 3 বছরের ব্যাচেলার ডিগ্রি, বিএসসি, বিকম এবং 2 ইয়ার্সের মাস্টার ডিগ্রি। তারপরে যদি টিচার্স ট্রেনিং এর ব্যাপার থাকে তখন সেটা বর্তমান স্ট্রাকচার যেমন বিএড 1 ইয়ার হয়েছে, বিএড 2 ইয়ার্স হয়েছে, আগে 1 ইয়ার ছিল, তো বা এই বিষয়গুলো ছিল, বাট এই স্ট্রাকচারে পরিবর্তন করা হয়েছে। এটা একটা খুব মাল্টিপল এক্সিট এন্ড এন্ট্রি একটা অপশন এখানে রয়েছে। তো অসুবিধা কি হতো, একটা বিষয় যে দেখা যেত ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যখন গ্রাজুয়েশন করতে আসে, ভর্তি যে সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়, বাট যখন পাস আউট হয়ে যাচ্ছে তার রেশিওটা প্রায় 27% চলে আসছে মাধ্যমিক থেকে, যদি আমরা দেখি আর কি। মানে বিশ্ববিদ্যালয় বা কলেজ ছুট ম্যাক্সিমাম সংখ্যক ছাত্রছাত্রী হয়ে যাচ্ছে। কিন্তু যখন কোনো চাকরির পরীক্ষার জন্য ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করতে যায় বা ইন্টারভিউ দিতে যায়, দেখা যায় যে সে যখন ফার্স্ট ইয়ার পড়লো, সেকেন্ড ইয়ার পড়লো, কিন্তু থার্ড ইয়ারে পরীক্ষা দিতে পারলো। তার মানে তার কিন্তু শিক্ষাগত যোগ্যতা হয়ে থেকে গেল উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু এই পলিসিতে যে স্ট্রাকচারটা করা হয়েছে, এখানে 3 or 4 ইয়ার্স ডিউরেশনের ডিগ্রি প্রোগ্রামকে রাখা হয়েছে। 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স ডিউরেশনটা কি, এই ব্যাপারটা একটু আমরা সংক্ষেপে জানবো। যে শিক্ষার্থী কেউ মনে হলো যে শিক্ষাবিজ্ঞান বিভাগে শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে সে ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, বাট তার মধ্যে অনেক ক্রিয়েটিভ চিন্তাধারা রয়েছে, অনেক ক্রিয়েটিভ কাজকর্ম রয়েছে। 1 বছর পড়ার পরে সে অন্য কোনো কাজে চলে গেল, বা ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সে অন্য কিছু কাজকর্মে চলে গেল। পূর্বে কিন্তু তার কোনো গুরুত্ব থাকতো না, চলে গেল। বাট এখানে একজন শিক্ষার্থী ফার্স্ট ইয়ার অর্থাৎ 1 ইয়ার কমপ্লিট করলে সে একটি সার্টিফিকেট পাবে, ডিগ্রি সার্টিফিকেট পাবে 1 ইয়ারে, এবং যখন 2 ইয়ার্স কমপ্লিট করবে সে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। আর যখন 3 ইয়ার্স কমপ্লিট করবে সে ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট পাবে, ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট পাবে। এবং তারপরে কেউ যদি রিসার্চ করতে চায় তাহলে 1 ইয়ারে আরো রিসার্চ ডিগ্রি করে 4 ইয়ার্সের সে ব্যাচেলার ডিগ্রি পাবে। তবে হ্যাঁ, এখানে যে বিষয়টা আমি বলছিলাম, তার মানে একজন স্টুডেন্ট যদি 2 ইয়ার্স পড়ে চলে যায়, তাহলে তার সার্টিফিকেটে ডিপ্লোমা লেখা থাকবে এবং 2 ইয়ার্স সার্টিফিকেট পাবে, সেটা তার কাজের মধ্যে সে লাগাতে পারে। তবে এটাও ঠিক, এখানে একটা বিষয় করা যে মাল্টিপল এক্সিট এন্ড এন্ট্রি। ধরো সীতারাম মেমোরিয়াল কলেজে, সীতারাম মেমোরিয়াল মাহাতো কলেজে একটি স্টুডেন্ট যদি গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার করলো, সেকেন্ড ইয়ার করলো, তারপর 2 বছর 4 বছর পড়া ছেড়ে দিল, সে গিয়ে আবার কলকাতাতে আশুতোষ কলেজে গিয়ে আবার থার্ড ইয়ার পড়তে পারে, 5 বছর পর পড়তে পারে। ওই একটা স্টোরি ছিল না, मैं हूं ना, ওই শাহরুখ খানের একটা মুভিতে আর কি, শাহরুখ খান অনেকদিন পরে এসে আবার কলেজ জয়েন করছে এবং পড়াশোনা করছে। তো সেরকমই আর কি, যে এটা কিন্তু বাস্তবিক এই পলিসিতে এটা করা হয়েছে। এবং এই যে 3 ইয়ার্সের ডিগ্রি ছিল, আমাদের ব্যাচেলার ডিগ্রি কোর্স ছিল বর্তমান যেটা আছে, বাট এই পলিসিতে 3 or 4 ইয়ার্স হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাচেলার করার পরে যখন কারো মনে হবে সে মাস্টার ডিগ্রি করবে, অর্থাৎ এমএসসি এমকম করবে, তখন কিন্তু যে 3 ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি করলো তাকে 2 ইয়ার্সের এমএ ডিগ্রি বা এমএ বা এমকম বা এমএসসি ডিগ্রি করতে হবে। এটা বর্তমান দিনে রয়েছে। কিন্তু যদি কেউ 4 ইয়ার্সের ডিগ্রি করে রাখে, তখন তাহলে 1 বছরে তাকে এমএ করতে হবে। আমি যদি আর্টসের বেসিসে বলি, 1 বছরে তাকে এমএ ডিগ্রি করতে হবে। অর্থাৎ 3 বছরের সে বিএসসি বিকম করবে, 2 ইয়ার্সের মাস্টার্স করতে পারে, অথবা
4 ইয়ার্সের সে ডিগ্রি প্রোগ্রাম করতে পারে এবং 1 ইয়ার্সের মাস্টার ডিগ্রি করতে পারে। এবং মাস্টার ডিগ্রি করার পরে যেটা আমরা দেখেছি, এটা একটু ভুল টাইপ করা আছে, যেটা হয়েছে, যেটা আমরা দেখেছি যে মাস্টার্স করার পরে ছাত্রছাত্রীরা ম্যাক্সিমাম আইদার বিএড বা কেউ যদি থাকতে চান নাইদার এমফিলে যায়। তো এখানে মাস্টার্স করার পরে আমাদের দেশে এমফিল যে ডিগ্রিটা ছিল, এমফিল যে প্রোগ্রামটা ছিল, সেটাকে পুরোপুরি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ছেলে মেয়েরা 3 ইয়ার্সের ডিগ্রি প্লাস 1 ইয়ারের মাস্টার 2 ইয়ার্সের মাস্টার্স করার পর ডাইরেক্ট পিএইচডি প্রোগ্রামে আসতে পারবে, অথবা 4 ইয়ার্সের ডিগ্রি 1 ইয়ার্সের মাস্টার্স করার পর ডাইরেক্ট পিএইচডি ডিগ্রিতে আসতে পারবে। কিন্তু এমফিল প্রোগ্রাম ডিসকন্টিনিউ করা হয়েছে। এমফিল প্রোগ্রামকে, এই এমফিল প্রোগ্রামটা এমন একটা জিনিস, আমরা নিজেরাও এমফিল প্রোগ্রামটা করেছি, যে মাস্টার ডিগ্রি এবং পিএইচডি এই দুটোর মধ্যে যোগ সাধন তৈরি করে আর কি। কারণ পিএইচডি এর একটা হিউজ এরিয়া থাকে, বাট এমফিল একটা ছোট্ট এরিয়া নিয়ে কাজ করতে হয়, এবং একটা আইডিয়া তৈরি হয়ে যায় যে পিএইচডি কি কাজ করা হবে, কি নিয়ে কি কাজ হবে, একটা বড় জায়গা থাকে আর কি। এবং অনেক সংখ্যক শিক্ষার্থী অ্যাকোমোডেট হতে পারতো আর কি এমফিল এবং এমফিল প্রোগ্রামে, তারপর পিএইচডিতে যেত। তো এই বিষয়টা এখানে রয়েছে, যেটা একটু আগে বলছিলাম আর কি, যে মাল্টিপল এন্ট্রি এন্ড এক্সিট অপশন রয়েছে। বিভিন্ন জায়গাতে গিয়ে সেখান থেকে পাস আউট হয়ে গিয়ে 2 ইয়ার্সের পর ওখানে 1 ইয়ার্সের করতে পারে অন্য কলেজে গিয়ে, এটা একটা রয়েছে। এবং এবিসি আর কি, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, প্রত্যেকের যেমন ব্যাংক থেকে লোন নিলে সিভিল স্কোর জমা হয়, বা প্রত্যেকের ব্যাংকিং অ্যাকাউন্ট হোল্ডার সিভিল স্কোর থাকে, একই রকম ভাবে এখানে একটা সিভিল স্কোরের ব্যবস্থা করা হয়েছে আর কি। ক্রেডিট জমা থাকবে, সেই ক্রেডিট অনুযায়ী তার ট্রান্সফরমেশন হবে আর কি। পরবর্তী বিষয়, এই পলিসিতে এই বিষয়গুলো রয়েছে। এবারে যেটা রয়েছে যে প্রায় 45,000 কলেজকে এবং ইউনিভার্সিটিকে, যে ইউনিভার্সিটিগুলো রয়েছে প্রত্যেকে অটোনমি দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো এখানে একটা অনেক বিষয় রয়েছে যে সমালোচনার বিষয় থেকে যায়, যে অটোনমি, যেমন সিধু কানু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এতগুলো কলেজ রয়েছে, আগামী দিন বলা হচ্ছে যে না, কলেজগুলোকে তার ব্যক্তিগতভাবে অটোনমি দিয়ে দেওয়া হবে, এবং বিশ্ববিদ্যালয় তার নিজস্ব অটোনমি নিজের মতো করে সে কাজ করবে। এই বিষয়গুলো রয়েছে আর কি। হ্যাঁ, আর একটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে সমস্ত হায়ার এডুকেশন সিস্টেমকে একটা নির্দিষ্ট বডির মধ্যে রাখা হবে, যেটার নাম হচ্ছে HECI, অর্থাৎ কমন রেগুলারিটি বডি। এর মধ্যে রাখা হবে এই HECI কে, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এর মধ্যে থাকবে NHERC, GEC, HEGC এবং NAC। ন্যাকটার সাথে আমরা সকলেই পরিচিত। এই হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চ শিক্ষাতে কি কি রুলস হবে, কি কি রেগুলেশন হবে, কি কি কার্যকরী হবে, সেটাকে কন্ট্রোল করবে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলারিটি কাউন্সিল। ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, এরা কিন্তু এটা তত্ত্বাবধান করবে রেগুলেশনকে। এবং স্ট্যান্ডার্ড সিটিং এর জন্য জেনারেল এডুকেশন কাউন্সিলকে HECI এর আন্ডারে রাখা হবে আর কি। এবং ফান্ডিং এর ব্যাপারে, হায়ার এডুকেশনে কলেজ বিশ্ববিদ্যালয়ে কোথায় কি ফান্ডিং দেওয়া হবে, সেই ফান্ডিং, যে বর্তমানে ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন রয়েছে বা টিচার এডুকেশনও রয়েছে, যাই হোক, তো এই বিষয়গুলোকে এবারে কন্ট্রোল করবে এই পলিসি অনুযায়ী, সবটাই কন্ট্রোল করবে HECI, কিন্তু ফান্ডিং বিষয়ে সব বিষয়গুলো লক্ষ্য নজর করবে হায়ার এডুকেশন গ্রান্টস কাউন্সিল। এবং ন্যাক লক্ষ্য নজর করবে, বা ন্যাক অ্যাক্রেডিটেশন যেটা দেবে, সেটা বা যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের মান, কলেজের মান, সেটা কিন্তু ন্যাকের মাধ্যমে কিন্তু সেটা করা হবে আর কি। কিন্তু সবগুলোকেই, এই প্রত্যেকটা বডিকেই কিন্তু HECI এর মধ্যে থাকবে। এটা একটা ছকের মাধ্যমে মোটামুটি দেখানোর চেষ্টা আমি করেছি। মোটামুটি স্ট্যান্ডার্ডস, রেগুলেশন, ফান্ডস অ্যান্ড অ্যাক্রেডিটেশন, এই বিষয়গুলো পুরোটাই HECI এই চারটে সংস্থাকে দিয়ে করবে আর কি।
আরেকটা এখানে বিষয় বলা হয়েছে যে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন একটা এস্টাবলিশমেন্টের কথা বলা হয়েছে, রিসার্চের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এটা এখানে আলোকপাত করা হয়নি একদমই, যে রিসার্চ পারপাসে কত ইনভেস্টমেন্ট বা ফান্ডিং করা হবে সে বিষয়ে এখানে খুব একটা বেশি আলোকপাত করা হয়নি। আর অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রে কিছু টেকনোলজিকে ইউজ করা হয়েছে, টেকনোলজি বেসড লার্নিং কে ইউজ করা হয়েছে। হ্যাঁ বলছি স্যার একটু আগের স্লাইডটা দেখাবেন যেটাতে ওই ডায়াগ্রামটা ছিল ওই স্ট্যান্ডার্ড ভাগ ভাগ করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখান। হ্যাঁ স্যার থ্যাংক ইউ। আচ্ছা, এই যে বিষয়গুলো এখানে বলা হয়েছে, আরেকটা বিষয় বলা হয়েছে যে হায়ার এডুকেশনের সংস্কৃত ল্যাঙ্গুয়েজকে সমস্ত জায়গাতে হায়ার এডুকেশনে এর কথা বলা হয়েছে, এটাও কিন্তু খুব একটা কতটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে কাজে লাগবে এটা একটা এখানে সমালোচনার বিষয় থেকে যায়। তো আর যে হায়ার লাইক প্রতিষ্ঠান আইআইটি, আইএম, এই বিষয়গুলো তো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো পড়ানো হয়, তো এখানে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্টে পড়ানোর কথা বলা হয়েছে, যেমন এখন অলরেডি খড়গপুর আইআইটিতেও বিভিন্ন হিউম্যানিটিস সাবজেক্টগুলোকে স্টাডি করানো হচ্ছে, বিভিন্ন জায়গাতে এগুলো অলরেডি শুরু হয়েছে আর কি। তো এই ন্যাশনাল এডুকেশন পলিসির একটা সংক্ষিপ্ত আকারে আমি চেষ্টা করলাম শেয়ার করার বিষয়গুলোকে। এবারে বিষয় হচ্ছে যে কিছু বিষয় থেকে যাচ্ছে যেগুলো মোটামুটি কিছু সমালোচনার বিষয় থেকে যাচ্ছে, যেগুলো সত্যি এগুলো এই পলিসি অ্যাপ্লিকেশন হলে খুব মুশকিল হয়ে যাবে আর কি। এখানে একটা বিষয় বলা হয়েছে যে ফরেনের টপ 100 ইউনিভার্সিটিজ আমাদের দেশে এসে, অক্সফোর্ড হতে পারে, স্ট্যানফোর্ড হতে পারে, যে টপ ইউনিভার্সিটি আছে, তারা আমাদের দেশে এসে তাদের মতো করে সেন্টার করে তারা পড়াবে আর এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করে পড়াতে পারবে। তো এই যে প্রাইভেট, তো এই বিষয়ে আমার একটা সন্দেহ আছে যে প্রাইভেটাইজেশন আর কি, এটা তো হয়তো প্রাইভেটাইজেশন হয়ে যেতে পারে। তো আমাদের মতো ভারতবর্ষে যে আমাদের মতো দেশে যে যে একটা নির্দিষ্ট ফিজের মাধ্যমে ছেলেমেয়েরা যেটা পড়তো সেটা কতটা কি পারবে সেটা আগামী দিনে খুব মুশকিল আর কি। আর ফরেন ইনভলভমেন্টটা যদি এডুকেশনে হয় তাহলে হয়তো এডুকেশনটা ব্যবসায় ভিত্তিক হয়ে যেতেও পারে আগামী দিনে। তো এই বিষয়গুলোকে একটু যদি কন্ট্রোলে এই পলিসির মধ্যে রাখা যায় তাহলে আরো খুব ভালো হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যেটা একদম প্রথমেই আমি বলেছিলাম, এই কমিটির যে মিশন ছিল যে 6% জিডিপিকে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু এই একই রকম টার্গেট বিগত যে পলিসিগুলো হয়েছিল 86, 68 এবং 86-এ, সেখানেও 6% নেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেছে তার ইনভেস্টমেন্ট কিন্তু এতটা অবধি কাছাকাছি 4.6 এর উপরে উঠতেও পারেনি, 4.43% অবধি গেছে আর কি। আগের যে পলিসি তার প্রায় দ্বিগুণের থেকে বেশি এই এখানে রাখা হয়েছে, এই এডুকেশন পলিসিতে রাখা হয়েছে, কিন্তু সেই বেসিসে ফান্ডিং বা এই যে ভাষাভাষী রাজ্যগুলোতে একত্রিত করে কাজ করা এবং প্রত্যেকের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে কাজ করা বা শিক্ষা দেওয়া, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা, সেই বিষয়গুলোর কিন্তু এখনো ক্লিয়ার কাট অপশন নেই বা বলা নেই। এইগুলো না বললে আগামী দিনে একটা দিশাহীন ভাবে এই পলিসি এগোবে এবং তার প্রভাব অনেকটাই পড়বে শিক্ষিত সমাজে এবং বিশেষ করে আগামী দিনের যারা দেশের এবং সম্পদ সেই শিক্ষার্থীদের কাছেও পড়তে পারে। তাই দেখা যাক কবে এই পলিসি আইন আকারে আসে এবং অ্যাপ্লিকেশন হয় বা কিছু যদি সংশোধন হয় কিনা। আপাতত মোটামুটি একটা সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করলাম। যদি কারো কিছু কোশ্চেন থাকে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো।
বলছি স্যার এনপি সরি 2020 এটার কোয়ালিটি অফ এডুকেশন এটার টাইটেল। কোয়ালিটি অফ এডুকেশন টাইটেল বুঝলাম না, বলো আরেকবার। হ্যাঁ এটার টাইটেল কি, মানে এনপি 2020 টাইটেলটা কি কোয়ালিটি অফ এডুকেশন? না টাইটেল না, এটা হচ্ছে মোটো, কোয়ালিটি অফ এডুকেশনকে বিল্ড করা। আর এটা যে নামকরণ হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, বাট আগে যেগুলো ছিল সেগুলো এনপিই ছিল, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 86। তো ওগুলোর মোটো ছিল এক্সেস এন্ড ইকুয়ালিটি আর কি, যেখানে অ্যাভেলেবিলিটি পাওয়া যাবে, ফেয়ারনেস পাওয়া যাবে, এই ব্যাপারগুলো ছিল আর কি। ও আর এটা এনপি হয়েছে কিন্তু আগেরগুলো এনপিবি ছিল। স্যার আমার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো? হ্যাঁ রাজু বলো। হ্যাঁ স্যার, আমি রাজু কর্মকার, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। স্যার আমার একটা কোয়েশ্চেন, আপনার লেকচার প্রথম থেকেই শুনছি। কোয়েশ্চেনটা হচ্ছে যে যে হোলিস্টিক অ্যাপ্রোচটা, মানে সেপারেশন যে কমিয়ে দেওয়া হয়েছে, রিডিউস করা হয়েছে সায়েন্স এবং আর্টস এর মধ্যে, আর বলা হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচকে অ্যাপ্লাই করা হবে ইন্টারডিসিপ্লিনারি ওয়েতে, যেটা কিনা বৈদিক যুগকে ফলো করা হয়েছে। তো আমার কোয়েশ্চেন, বৈদিক যুগে কোনো এনটি এর মধ্যে এক্সাম হতো না, যে কম্পিটিশন হবে বা 6% আসতে হবে, কিন্তু আমাদের দিনে যে বর্তমান সিচুয়েশনে এই হলিস্টিক অ্যাপ্রোচটা কতটা ইমপ্লিকেবল হবে আমাদের ক্ষেত্রে, কারণ আমাদেরকে যে স্পেশালাইজেশন যে সাবজেক্টের স্পেশালাইজেশন হিসাবে যে আমরা তৈরি হচ্ছি, আর নেট পরীক্ষাটা যদি আমি এডুকেশনের সাবজেক্ট হয় বা পলিটিক্যাল, তাহলে আমি পার্টিকুলার সাবজেক্টে পরিক্ষাটা দেবো। এবার ওরা যেটা বলছে হোলিস্টিক অ্যাপ্রোচে, মানে হোলিস্টিক অ্যাপ্রোচ দ্যাট ইজ যে সব সাবজেক্টের জ্ঞান থাকতে হবে। তো তাহলে সেক্ষেত্রে কতটা ইমপ্লিকেবল হোলিস্টিক অ্যাপ্রোচ এই বর্তমান সিচুয়েশনে? আরেকটা কোয়েশ্চেন স্যার, নেক্সট কোয়েশ্চেন আমার, আপনি যেটা, আমার এই কোয়েশ্চেনটা হচ্ছে যে যে ব্যাপারটা বলা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার, যে ছোট বাচ্চাদের যে যে স্কুলিং গুলো প্রাইমারি স্কুলে, তো সেখানে আমাদের দেশে যদি স্টেট ওয়াইজে দেখি, ইনফ্রাস্ট্রাকচার এডুকেশনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। তো তাহলে এখানে যদি যদি যেভাবে বলা হচ্ছে 3 ইয়ার্স 5 ইয়ার্স এবং টুলস এন্ড টেকনিক্স এর কথা বলা হচ্ছে, ট্রেন টিচারের কথা বলা হচ্ছে, যেগুলো প্রাইমারি স্কুলিং এর কথা বলা হচ্ছে এখানে, তো সেক্ষেত্রে এখানে একটা ডিসক্রিমিনেশন তৈরি হবে, যে প্রাইভেটাইজেশনটাকে জোর দেওয়া হবে, কারণ গভর্নমেন্ট স্কুলগুলো সেভাবে ইনফ্রাস্ট্রাকচার দিতে পারবে না। তাহলে বেশি করে তাহলে প্রাইভেট স্কুলগুলো সেগুলো পারবে, এবং ওখানেই তাহলে যারা যারা মানে যারা রিচ, মানে যারা ধরো বড়লোক, তারা তো অবভিয়াসলি তাদের বাচ্চাদের ভালো স্কুলে দেবে। এবং তাহলে যা পোর স্টুডেন্টস আছে তারা কি করবে এখানে? তাহলে রাইট টু এডুকেশন, যেটা 21A তে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস এ, এটা তাহলে কি ইমপ্লিকেবল হবে? আর আরেকটা, তাহলে জাস্টিস আর ইকুয়ালিটির প্রশ্নটা চলে আসবে এখানে, যে তাহলে কি জাস্টিস পাবে না, একটা ডিসক্রিমিনেট সোসাইটি তৈরি হয়ে যাবে। এই পলিসিটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, এটা স্যার একটু এক্সপ্লেন। কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে সেই বিষয়টা তো পলিসিতে ক্লিয়ার ভাবে উল্লেখ নেই। তবে আরেকটা বিষয় তোমার সাথে আমি একমত এবং সহমত, যে প্রায় 3 আমরা যেটা আমি পরশুদিন একটা আমি পড়ছিলাম, প্রায় 3.22 করোড়, মানে প্রায় 3 কোটির উপরে শিশুরা স্কুল ছুট হয়। আমরা বলছি যে শিশুদেরকে এইভাবে 3 ইয়ার্সের যে ভার্টিকাল স্টেজ যে পড়ানোর কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু কোথাও ক্লিয়ার করে পলিসিতে বলা নেই যে শিশু শ্রমিক কিভাবে কমানো যাবে, শিশু যে অত্যাচার হচ্ছে, শিশু নির্যাতন, বাল্য বিবাহ, এই বিষয়গুলো কমানোর বিষয় এখানে বলা নেই আর কি। বাট এগুলো কিন্তু খুব বড় সমস্যার বিষয়। তারপর তো ইনফ্রাস্ট্রাকচারের বিষয় আসছে, যেখানে ছেলেমেয়েরা শিশুরা খেতে পাচ্ছে না। এই কিছুদিন আগে আই থিঙ্ক বাঁকুড়াতে আমাদের একটা ভিডিও এসেছিল, ওখানকার একজন একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমি সেখানে কমেন্টও করেছিলাম, যে ফেসবুক আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে হ্যাঁ স্যার, ওটা একটি মেয়ে, বাঁকুড়ার ঘটনা। বাঁকুড়ার ঘটনা, হ্যাঁ হ্যাঁ, একটি মেয়ে তার 2-3 ভাই বোনদেরকে নিয়ে সে কি করে পেটের খাওয়ার খাবে সেটুকু সংস্থান করতে পারছে না। তো আগে আমার মনে হয় এই পলিসিতে এই বিষয়টাকে অধিক গুরুত্ব দিয়ে, যেটা রাজু বললে তুমি, যে অধিক গুরুত্ব দিয়ে তারপরে এই বিষয়টা আসা উচিত ছিল। এখানে একটা কোশ্চেন চিহ্ন থেকে যাচ্ছে আগামী দিনে।
এই পলিসিতে বেশিরভাগ আমি যদি মানে দেখতে যাই, মানে আমি নিজেও এডুকেশন পলিসির উপরে আমি ক্রিটিক্যালি অ্যানালিসিস করছি আমার রিসার্চ এরিয়া। তো সেখানে আমি পড়েছি, ড্রাফটটা পড়েছি, এবং দেখা গেছে যে বেসিক্যালি আপনি যদি দেখেন তাহলে প্রাইভেটাইজেশনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ডিসক্রিমিনেট হবে স্টুডেন্টরা, মানে ডিসক্রিমিনেট হয়ে যাবে, একটা বেরিয়ার তৈরি হয়ে যাবে একটা সমাজের মধ্যে, আর রাইট জাস্টিসটা পাবে না। অবশ্যই অবশ্যই তাই। তো যাই হোক, এটা এখনো তো দলিল আকারে আছে, আইন হয়নি, দেখা যাক সংশোধন কি হয়। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ভাবে এই পলিসির বিভিন্ন জায়গাতে চেষ্টা করা হচ্ছে পরিবর্তন যাতে করেন আর কি। তো আমি গত পরশু বা গতকাল দেখছিলাম পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী দত্ত বসু মহাশয় ওখানে বলেছিলেন যে এই পলিসি নিয়ে তো মানে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই রাজ্যের কোনো রাজ্যের সাথে বসতে রাজি নয়। তো এটা আগামী দিনে একটা হতে পারে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে সোসাইটি, বিষয় আছে। যাই হোক, এগুলো রাজ্যে কোশ্চেনগুলো করলে এগুলো একটা নমস্কার স্যার। হ্যাঁ স্যার আমি সমাপন ঘোষ, বিএড ট্রেনিং, গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি। হ্যাঁ, হুগলি গভর্নমেন্ট ট্রেনিং কলেজ। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন আছে। এখানে বলা হলো যে মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউটে সাধারণত টিচার্স ট্রেনিং কোর্সগুলো চলবে। তো সেখানে আমাদের রাজ্য বা বিভিন্ন রাজ্যে যে 2 বছরের যে বিএড কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো শেষ পর্যন্ত কি করা হবে বা তাদের কি ভবিষ্যৎ, সেটা তো সেই ব্যাপারে কিছু বলা হলো না। আর একটা স্যার, এই যে ইউজিসি বা এনসিটি এই সমস্ত সংস্থাগুলোকে তুলে দিয়ে সরাসরি যে হেকি হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া যে বলা হলো, তো এখানে স্যার মানে এর মাথায় তো থাকবে বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার বা এই ধরনের যারা আছে, তো সেখানে ইউজিসির মতো স্বয়ংশাসিত সংস্থাকে তুলে দিয়ে এটা আদৌ উচ্চশিক্ষার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে সে ব্যাপারে তো স্যার প্রশ্ন থেকেই গেল বলে। অবশ্যই মানে অ্যাকচুয়ালি এই পলিসিতে মানে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে, হয়তো ড্রাফট করা হয়েছে সমাজ সংস্কৃতির কথা মাথায় রেখে, কিন্তু বা দলিল আকারে প্রস্তাবিত করা হয়েছে, কিন্তু আগামী দিন কতটা ইমপ্লিমেন্টেশন হবে এই বিষয়ে সত্যি খুব কোশ্চেন চিহ্ন থেকে যায় আর কি। একদমই তাই। এবং সর্বোপরি স্যার এই পলিসিটা যখন পাস হলো তখন ভয়ঙ্কর প্যান্ডেমিক সিচুয়েশন চলছে 2020 29 জুলাই। তো মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আরো যদি আলোচনা করা হতো বা সকলের সমস্ত রাজ্যগুলোকে নিয়ে তারপরে কিছু একটা করা হতো, তখন অতিমারিতে এমনি দেশ বেসামাল, তো সেই সময় হঠাৎ করে একটা পলিসি পাস হয়ে গেল, আরো ভালো হতো আর কি। হ্যাঁ স্যার অবশ্যই। স্যার নমস্কার, আমার তরফ থেকে একটা প্রশ্ন রয়েছে। আমি একটু জানতে চাইছি যে এনইপি 2020-তে যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে কথাটা বলা হয়েছে, সেই বিষয়টা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন, কারণ এখানে বেশিরভাগ গ্র্যাজুয়েশন লেভেল স্টুডেন্ট আছে যারা আগামী দিনে হয়তো টিচার্স ট্রেনিংয়ে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে অনেকখানি সুবিধা হবে। একদমই ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি ওই বিষয়টা কিন্তু আমি স্কিপ করে গেছি ঠিকই। আমার এক্ষুনি আপনি বলতে মাথায় এলো বিষয়টা যে অবশ্য ঠিকই যে ইন্টিগ্রেটেড বিষয়টা যেটা বলা হচ্ছে যে ইন্টিগ্রেটেড বিএ বিএসসি বিকম, এবং যারা টিচার্সে থাকবে তার টিচিং প্রফেশনে যেতে চায় তাদের 4 ইয়ার্সের ডিগ্রি করতে হবে, অর্থাৎ 3 ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি সাথে 1 ইয়ার্সের বিএড ডিগ্রি, ওটা একসাথেই তারা যে কলেজে পড়বে যে বিশ্ববিদ্যালয়ে পড়বে তার সাথে যুক্ত হয়ে যাবে। তো যেমন ধরো তোমাদের মধ্যে কেউ এডুকেশন অনার্স নিয়ে গ্রাজুয়েশন করলে 3 ইয়ার্সে, তারপরে তোমাদেরকে 2 ইয়ার্সের মাস্টার্স করছো, তারপরে 2 ইয়ার্সের বিএড করছো, বা অনেকে 3 ইয়ার্সের গ্রাজুয়েশন করার পরে 2 ইয়ার্সের সরাসরি বিএড করছো। তো এটা এই পলিসিতে যেটা বলা হয়েছে, এবং অনেক জায়গাতে এটা অলরেডি অ্যাপ্লিকেবলও হয়ে গেছে, অনেক কলেজ বিশ্ববিদ্যালয় এটা করাচ্ছেও, যে 3 ইয়ার্সের গ্রাজুয়েশনের সাথে সাথে 1 ইয়ার্সের ডিগ্রি, অর্থাৎ 4 ইয়ার্সে গ্রাজুয়েশন এবং বিএড দুটো কমপ্লিট হয়ে যাবে। এই দুটো কমপ্লিট হয়ে গেলে ছেলেমেয়েরা শিক্ষাগত অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে শিক্ষক হতে পারবে আর কি, তার যোগ্যতা অর্জন করবে। তো 4 ইয়ার্সের মধ্যে তার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, গ্রাজুয়েশন এবং বিএড। তারপরে কেউ যদি মাস্টার্স করতে চায়
সেটা ডিফারেন্ট ইস্যু। এই হচ্ছে বিষয়, ইন্টিগ্রেটেড বিএসসি বিকম। সেক্ষেত্রে ধরুন বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কথাই যদি আমি ধরি, পশ্চিমবঙ্গে সেইভাবে এখনো পর্যন্ত, পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে সেইভাবে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের জন্য পরিকাঠামো নেই। তাহলে প্রাইভেট যে বিএড কলেজগুলো বা টিচার্স ট্রেনিং কলেজগুলো রয়েছে এর উপরে কতটা প্রভাব ফেলতে পারে বা কি প্রভাব পড়তে পারে এটা ইন্টিগ্রেটেড একদম অ্যাপ্রোচটা হ্যাঁ, মানে ইমপ্লিমেন্ট এটা হয়ে? আমার একদম সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যেটা আমার মনে হয় যে এই যে বিএড কলেজগুলো যেগুলো রয়েছে, ম্যাক্সিমাম বিএড কলেজে আমরা দেখেছি খুব কম সংখ্যক শিক্ষকই থাকেন যারা ওয়েল ট্রেন্ড আর কি, খুব কম সংখ্যক শিক্ষকই থাকেন। এবং এটাও আমরা দেখেছি, এটা সমালোচনার বিষয় হলেও অকপটে স্বীকার করতে হবে যে ম্যাক্সিমাম বিএড কলেজে ক্লাসই হয় না, এবং ছাত্রছাত্রীরা বিএড কোর্সটাকে একটা প্রফেশনাল কোর্স হলেও এমনটাই ভেবে নেয়, ট্রেনিং কোর্স হলে এমনটাই ভেবে নেয় যে কোন রকম ডিগ্রিটা দরকার যাতে এসএসসিটা দিতে পারে, সিটেটটা দিতে পারে। তো এই বিষয়গুলো আর কি। তো এতে এমনিতেই বিএড এর ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, কিন্তু দরকার। কিন্তু এই স্কুলে বা যারা তোমরা স্টুডেন্টরা রয়েছে, আমি বলছি তোমরা দেখবে, তোমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, দেখবে যে অনেক শিক্ষকের সম্মুখীন তোমরা হয়েছো, শিক্ষা গুরুর সম্মুখীন তোমরা হয়েছো। তার মধ্যে কিছু সংখ্যক শিক্ষককে তুমি নামে মনে রেখেছো, হৃদয়ে নেই। আবার কিছু সংখ্যক শিক্ষককে চোখ বন্ধ করলে কোনো বিষয় নিয়ে মনে পড়ে যাচ্ছে। আবার আবার দেখবে যে কোন ক্লাসে শিক্ষক ঢুকে গেলে মনে হয় কখন উনি বেরোবেন। আবার কোন ক্লাসে মনে হয় দেখতে দেখতে ক্লাসটা শেষ হয়ে গেল, স্যার যদি আরেকটু পড়াতেন, আরো কিছু বিষয় জানতাম, আরো কিছু ডিফারেন্ট ইস্যু জানতাম। তো এই যে বিষয়গুলো, এখান থেকে আমরা পার্থক্য করতে পারি ওয়েল ট্রেন্ড আর নন ট্রেন্ড টিচার। তো তাই আমার মনে হয় ওয়েল ট্রেন্ড টিচার অবশ্যই দরকার। এই শিক্ষাবিদ মনোবিদ অ্যাডামস বলেছিলেন, বা টিচার টিচেস জন ল্যাটিন, যে জনকে ল্যাটিন শেখানোর পূর্বে জনকে আগে স্টাডি করতে হবে। কোন শিক্ষক যদি শিক্ষার্থীকে স্টাডি করতে পারে, পড়তে পারে, শিক্ষার্থীর ইমোশনকে বুঝতে পারে, তার কষ্টকে বুঝতে পারে, তার আনন্দকে বুঝতে পারে, তাহলে সেই শিক্ষক সেই শিক্ষার্থীর কাছে সহজেই পৌঁছে যাবে। আর যেটা শিক্ষার্থীরা চায়, তার জন্য ট্রেন্ডের খুব প্রয়োজন। তাই বর্তমানে যে স্ট্রাকচার চলছে আর তার সাথে ইন্টিগ্রেটেড করে যদি একসাথে জুড়ে দেওয়া হয়, মুশকিল, মানে বোঝা খুব মুশকিল কি হবে, কনফিউজ একটা জিজ্ঞাসা চিহ্ন বড় থেকে যায় আর কি। তবে বেসরকারি কলেজগুলো আমার মনে হয় কিছু সংখ্যক কলেজ শিফট করে নেবে অন্য কোথাও, যেহেতু এই কোভিড থেকে বোঝা গেল অনেক নার্সিং হোমের দরকার আছে, অনেক স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। আর এত সংখ্যক শিক্ষার্থী হয়তো, মেদিনীপুর সিটি কলেজ আমি কিছুদিন গেছিলাম, ওদের বড় স্টাডিজেও ছিলাম। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর কি, ওটা একটি হয়েছিল আর কি সেই সময়। যাই হোক, তো আমরা দেখেছি যে হয়তো বেসরকারিকরণে শিক্ষার মানের মধ্যে হয়তো কোথাও কোথাও পার্থক্য রয়েছে, কিন্তু সেটা কতটা শিক্ষার্থীর সাধ্য, মানে শিক্ষার্থীর পরিবার দিতে পারবে, শিক্ষার্থী দিতে পারবে, সেটা হয়ে ওঠে না, দিতে পারেও না। তো সেরকম কারণে যেহেতু বিএড কলেজগুলো ম্যাক্সিমামই বেসরকারি, তাই আগামী দিনে তারাও হয়তো বিএ বিএসসি বিকম ইন্টিগ্রেটেড কোর্সটাও খুলে ফেলবে বিএড এর সাথে সাথে। তো এতে একটা সমস্যা তৈরি হতেও পারে, আবার পজিটিভ ইম্প্যাক্টও পড়তে পারে, কারণ এক্সেস প্রচুর পেয়ে যাবে ছেলেমেয়েরা এবং অনেক সংখ্যক কর্মসংস্থানও হবে। যারা আজকে বিএড করছে তারা হয়তো কালকে কোনো স্কুলের শিক্ষক হবেন, যারা আজকে হায়ার স্টাডিজ করছেন কোনো কলেজের অধ্যাপক অধ্যাপিকা হবেন, এইভাবেই আর কি।
থ্যাংক ইউ সো মাচ স্যার। আরো যদি কারোর কোনো রকম জিজ্ঞাসা থাকে আজকের আলোচনা প্রসঙ্গে, আহ, তারা করতে পারেন। আমাদের জন্য এই সেশনটা কোশ্চেন অ্যান্সারের সেশন। আপনারা আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। হ্যালো স্যার। স্যার আমার নাম নবরাজ সিংহ, জগন্নাথ কিশোর কলেজ পুরুলিয়া, 6th সেমিস্টার স্টুডেন্ট। স্যার বলে জাতীয় শিক্ষানীতি 2020-তে এই যে বেসরকারিকরণ, এখানে তো যে বেসরকারি বা ইউনিভার্সিটি বা কলেজ বা যেগুলো হচ্ছে তো তাদের তো বা যারা বিদেশ থেকে আসছে তাদের তো একটা ফিজ নির্দিষ্ট করার কথা ঘোষণা করা হয়েছে। তাহলে এখানে যে টাকার বিজনেসটা সম্পূর্ণরূপে মানে ব্যবসা কেন্দ্রিক তো হয়ে যাবে না, এটাই তো মনে হয়, আশা করি। Actually আগে যখন আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন আর কি, তো আগে এই পলিসি নিয়েও কিছু আলোচনা হয়েছিল। তখন যখন মনমোহন সিং ছিলেন আর কি, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি, তো ওখানে কিন্তু এই টপ 50 ইউনিভার্সিটিকে ইন্ডিয়াতে আনার কথা বলা হয়েছিল, ভারতবর্ষে আনার কথা বলা হয়েছিল। তো সেখানে একটা টার্ম এন্ড কন্ডিশন ছিল যে 50 crores আগে জমা দিতে হবে, কারণ স্টুডেন্টরা যদি ভর্তি হয় তারপর যদি সেই বিশ্ববিদ্যালয় পালিয়ে যায় আবার বিদেশে, তাহলে স্টুডেন্টদের টাকা কিভাবে ফেরত হবে আর কি। কিন্তু এই পলিসিতে কিন্তু সেই বিষয়ে কিছু আবার বলাও হয়নি। এবং এখানে আমি যতদূর স্টাডি করেছি, এখানে কিন্তু এটাও বলা হয়েছে যে সেরকম কিছু আগে থেকে কোনো ইনভেস্টমেন্ট বা জমা মানে যেটা সিকিউরিটি ডিপোজিট হিসেবে আর কি রাখার কথা উল্লেখ করা হয়নি। তো এটা বেসরকারিকরণের একটা বড় দিক অবশ্য, ঠিকই বলেছো, রয়েছে আর কি। তো এটাও একটা বিষয় যে কোয়ালিটি অফ এডুকেশনের বিষয় যদি মাথায় রাখি আমরা, যে আমরা আমাদের ভারতবর্ষ থেকে কত সংখ্যক স্টুডেন্ট যায় বিদেশের টপ ইউনিভার্সিটিগুলোতে স্টাডি করতে, পড়াশোনা করতে, সেটা একটা কোশ্চেন থেকে যায়, বা যাওয়ার সুযোগ পায় বা সাহস পায়। তো যদি ইন্ডিয়াতে সেই টপ ইউনিভার্সিটিগুলো আসে একটা ক্রাইটেরিয়ার মধ্যে বাঁধা যায়, তাহলে আমার মনে হয় কিছু সংখ্যক স্টুডেন্ট ওয়ার্ল্ড টপ ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পেতে পারে। এটা একটা পজিটিভ সাইডও হতে পারে আর কি। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার তার জন্য যদি পরিষ্কার গাইডলাইন দেওয়া হয় এবং নির্দিষ্ট ফিজটা বেঁধে দেয়, তাহলে ভারতের মতো গরিব দেশের ছাত্ররা স্যার অ্যাক্সেস করতে পারে। তা নাহলে যদি হিউজ ফিজ হয় তাহলে এসেও তো অনেক গরিব ঘরের ছেলেও ইচ্ছে থাকলেও সেটা অ্যাক্সেস করতে পারে। একদমই তাই, বা এদের ইনফ্রাস্ট্রাকচার কি, এই ব্যাপারে কিছু দেওয়া হয়, মানে সম্পূর্ণ একটা দিশাহীন বলা চলে। বলা হয়েছে কিন্তু কিভাবে কি সেরকম রুটম্যাপ বা প্ল্যানিং, সেই ব্যাপারে তো কিছু বলা হলো। একটা নির্দিষ্ট স্ট্রাকচার, একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন এটা তৈরি করে দেওয়া দরকার। সেগুলো যদি পলিসিতে ক্লিয়ার কাট বলা নেই, আগামী দিন হয়তো সরকার চিন্তাধারা করবে, কেন্দ্রীয় সরকার যদি চিন্তাধারা না করে তাহলে হয়তো আমাদের উপরে একটা বড় ধরনের ক্ষোভ পড়তে পারে আর কি। আচ্ছা, এখানে কোন কোন কলেজের, হ্যাঁ সুব্রত বলো। হ্যাঁ, নমস্কার, সুব্রত ভট্টাচার্য বলছি। ধন্যবাদ জানাই উজ্জ্বল বাবুকে। আর আমরা তো এতক্ষণ ধরে শুনলাম মণিকান্ত স্যারের কথাবার্তা, তার থেকে অনেক কিছু শিখলাম। তো আমি একটু সামান্য বিষয় নিয়ে একটু বলবো বলতে ঠিক একটা প্রশ্ন নয়, মানে আমি একটু মতামত চাইবো। সেটা হচ্ছে যে হায়ার এডুকেশন নিয়ে আলোচনা হচ্ছিল, তো আমি একটু বলতে চাইছি যে শিশু শিক্ষার যে বিষয়টা, যে 3 বছর বয়স থেকে শিশুদেরকে একদম প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে যে বেঁধে দেওয়ার চেষ্টা, এটা কি কোথাও আগামী দিনে শিশুকে তার পরিবার থেকে দূরে করে ফেলবে? এরকম একটা আমার নিজস্ব চিন্তা ভাবনা কোথাও যেন মনে হচ্ছে যে সে তার পরিবারের মধ্যে থেকে যে বেড়ে ওঠার সময়টুকু সেইটা বোধহয় সে পাবে না, এরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে বলে মনে হয়, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে ভারতবর্ষ যেখানে গ্রাম প্রধান দেশ একটা, তো সেখানে হচ্ছে গিয়ে এই 3 বছর বয়সে
মানে শিশুর পরিবারের যে কন্ডিশন, মানে গ্রাম প্রধান দেশে, ভারতবর্ষের মতো দেশে যে কন্ডিশন থাকে, সেটা কি সত্যি পৌঁছানো সম্ভব 3 বছর বয়সে একটা প্রতিষ্ঠানে ভাবে? এই বিষয়ে যদি একটু বলেন। আচ্ছা, একদমই তোমার কোশ্চেনে একটা কোশ্চেনে তোমাদের কোশ্চেনে যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিষয়টা হচ্ছে পরিবার থেকে আলাদা আর কি। শিশু তো 3 বছর বাড়িতে থাকছে। আমরা দেখেছি এখনকার দিনে আজকের দিনে যারা যে শিশুরা জন্মগ্রহণ করছে তারা তাদের পরিবার কিন্তু ছেলে মেয়েদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে চাইছে যে একটু বড় হয়ে গেলেই 2.5 বছর 3 বছর হয়ে গেলেই কান ধরে পড়তে বসিয়ে দিচ্ছে। এটা একটা বিষয় থাকছে আর কি, যে তার যে একটা সেই সময় যে মেন্টাল গ্রোথটা হয় স্বাভাবিকভাবে বেড়ে ওঠা যেটা, হ্যাঁ সেটা তো এমনিতেই পরিবারের লোকজন জোর করে পাঠাচ্ছে, হ্যাঁ জোর করে পড়াচ্ছে, মানে বাড়িতে শিক্ষককে ডেকে নিয়ে আসে পড়ানোর জন্য। হ্যাঁ তো এমনিতেই সেটা হচ্ছে আর কি। তো এতে একদিক থেকে পজিটিভ দিক এটাই, যেখানে 6 বছর বয়সে শিশুরা যেহেতু ডাইরেক্ট পড়াশোনার মধ্যে ঢুকতো এবং তাদেরকে নির্দিষ্ট টপিক চাপিয়ে দেওয়া হতো, সে অয় হোক বা কই হোক আর কি, জোর করে চাপিয়ে দেওয়া হতো। আমার মনে হয় সেটা হয়তো অনেকটা এখানে স্বাধীনতা পাবে, কারণ 3 বছরের শিশুরা যেটা পলিসিতে বলা হচ্ছে যদি সেটাই হয় আর কি, যে খেলাধুলা করতে পারবে, স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে, তার বন্ধুদের সাথে থাকতে পারবে, অনেক সংখ্যক বন্ধুকে একসাথে পাবে। তো এটা যদি হয় এবং একসাথে অনেক সংখ্যক ছাত্রছাত্রী বা শিশুরা থাকার জন্য যে মানে এনভায়রনমেন্টটা দরকার আর কি, পরিবেশটা দরকার, সেই পরিবেশ যদি গঠন করে দেওয়া যায় তাহলে ভালো ইম্প্যাক্ট পড়বে, পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। যদি না সেটা হয়, যেমন বর্তমান আইসিডিএস যে স্কুলগুলো রয়েছে আর কি, বা বর্তমান যে এই যে শিশুরা যায় আর কি, সেরকম হলে মহাবিপদ। সেখানে কালচারের থেকে বেশি অনেক বেশি মানে নেগেটিভ বিষয়গুলো শিশুদের মধ্যে অভ্যেস তৈরি হয়। যদি যেটা বলছে সেটা যদি ইমপ্লিমেন্টেশন হয় তাহলে আমার মনে হয় পজিটিভ দিক পড়বে আর কি। আর আরেকটা কোশ্চেন কি করছিলে, পরের কোশ্চেনটা? হ্যাঁ বলছিলাম ওই গ্রাম প্রধান ভারতবর্ষ, সেখানে এই স্ট্রাকচারটা তুলে আনা। ওই টোটাল জিডিপির 6%, জিডিপি তো মাইনাসে যাচ্ছে এখন দিনের পর দিন। তো যদি 6% জিডিপি কে পুরোপুরি ইনভেস্ট করে এবং সঠিক ইউটিলাইজেশন হয়, তাহলে প্রত্যেকটি গ্রামে তো প্রায় প্রাইমারি স্কুল আছে, এবং তার সাথে যদি অ্যাটাচমেন্ট করতে পারে এই স্কুলগুলোকে, তাহলে অনেকটা মনে হয় ভালো হলেও হতে পারে। তবে কতটা হবে সে বিষয়ে সন্দেহ আছে আর কি। বেশ, থ্যাংক ইউ। হ্যাঁ আমারও একটু সন্দেহ আছে এই বিষয়ে, সেজন্য আমি একটু মতামতই চাইলাম, ঠিক একটা প্রশ্ন নয়, একটু মতামত চাইলাম বিষয়টা। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর কারোর কোনো রকম জিজ্ঞাসা থাকলে করে নিতে পারেন, কারণ আমরা ক্রমশ একেবারে শেষের দিকে পৌঁছচ্ছি বৈঠকি। তো সেক্ষেত্রে হয়তো আর 2-4 মিনিট কোশ্চেন অ্যান্সারিং এর জন্য দেওয়া যেতে পারে। স্যার এই ব্যাপারে আরেকটা কথা বলতে চাইবো, এই যে একদম ছোট বাচ্চাদের যে প্রি স্কুলে পাঠানোর কথা বলা হচ্ছে, কিন্তু যাদের কাছে আমরা পাঠাচ্ছি ভারতের মতো গরিব দেশে অধিকাংশ অঙ্গনওয়াড়ি কর্মী তো সঠিকভাবে প্রশিক্ষিত নন। তো প্রশিক্ষিত না হওয়ার দরুন সেই সঠিকভাবে তাদের প্রশিক্ষণ না দিয়ে তারপরে এরকমটা বলে দেওয়া, এটা স্যার কতটা ঠিক হবে? না সঠিকভাবে প্রশিক্ষিত তো নন অনেকেই। আমি এই বিষয়টা আগে আমি বলেছি আর কি, যে ম্যাক্সিমাম ওয়েল ট্রেন নন। এই বিষয়ে আগে আমি বলেছি আর কি। অ্যাকচুয়ালি শিশুদেরকে যেমন ছাঁচে ফেলা হবে, শিশুরা তো কাদার মতোই, কাদার গোলা আর কি, যেমন ছাঁচে ফেলা হবে তারা তেমন তৈরি হবে। শিক্ষক যদি ওয়েল ট্রেন, ওয়েল কালচার সম্পূর্ণ না হয় বা কালচারাল না হয়, তাহলে আগামী দিনে ওই শিশুরা কিন্তু সেভাবেই তৈরি হবে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকের দিনে সারা ভারতবর্ষে চলছে বিএড যে ব্যবস্থাটা আর কি,
ট্রেনিং কোর্সটা এটা যদি এইভাবেই চলে, এর একটা সুদূর প্রসারী নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সারা ভারতবর্ষে আগামী দিনে। আশা করছি আমরা একেবারে বৈঠকির শেষ প্রান্তে এসে নমস্কার স্যার, আমি বোমা মল্লিক বলছি। হ্যাঁ, আপনার বলুন। আলোচনা প্রথম থেকেই স্যার শুনছিলাম, খুব ভালোভাবে আপনি ব্যাখ্যা করলেন এই 2020 নতুন যে শিক্ষানীতিটা হতে চলেছে। কিন্তু এর মধ্যে শুধুমাত্র টিচারদের বা ট্রেনিং এর ব্যাপারটা নিয়ে যেটা বললেন, হয়তো ওয়েল ট্রেন্ড নয় টিচাররা টিচার ট্রেনিং এর ক্ষেত্রে, কিন্তু প্রাইমারি আর তার থেকে বড়দের এখানে যেহেতু আলাদা আলাদা ভাগ করা হচ্ছে একটা স্কুলের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে শুধু বিএডটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, ডিএলএডটা বা ডায়েট সম্পর্কে কোনো রকম আলোচনা স্যার জানতে পারলাম না। সেটাই এত পরিমাণ যে শিক্ষার্থীরা ট্রেন হচ্ছে প্রাইমারির জন্য, টেটকে যেখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভাবা হচ্ছে যে এখানে একবার টেট পাস করলে সারা জীবন তার সময়সীমা থাকছে, সেখানে তাহলে ডিএলএড বা এই ডায়েটের ব্যাপারে কিছু জানতে চাইছি স্যার আপনার। এই যে বিষয়টা, এই আগামী দিনে যে প্রাইমারি এক্সাম গুলো হবে, আমি পলিসির সাথে লিঙ্ক করছি, ডাইরেক্ট বলছি বিষয়গুলো, যে আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে বা হচ্ছে, সেখানে কিন্তু প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক বা হায়ার সেকেন্ডারি হোক, সব জায়গাতে কিন্তু বিএড, বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রে ডিএলএডরা কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে, সাথে সাথে বিএডরাও কিন্তু পাচ্ছে। আমার মনে হয় আগামী দিনে হয়তো আর খুব একটা বেশি লোকজন ডিএলএড আর করবে বলে মনে হয় না, কারণ একই সময়ে একই পরিমাণ অর্থ খরচ করে একটি মাত্র অর্থাৎ প্রাইমারি শিক্ষার জন্য শুধুমাত্র যে ডিএলএড করে সেটা করবে বলে আর মনে হয় না, এবং দিন দিন যে সংখ্যাটাও কমছে। আমার সাথে কিছুদিন আগে কথা হচ্ছিল মাননীয় চেয়ারম্যানের সাথে, তো উনি বলছিলেন যে এখনো বহু কলেজে ডিএলএড কলেজে ভ্যাকেন্সি রয়েছে, 18 সালের ভ্যাকেন্সি, 19 সালের ভ্যাকেন্সি, 20 সালের ভ্যাকেন্সি, ভর্তি হয় স্টুডেন্ট নেই পশ্চিমবাংলাতে আর কি। হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, আমার নাম সূর্যকান্ত। আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে গবেষণা করছি। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে বেশি আলোকপাত করার জন্য, এবং উজ্জ্বল বাবুকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আমি পূর্ববর্তী বক্তাদের কথাতে সমর্থন করছি এবং সেই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই, এবং এটা আমার আশঙ্কা এবং আপনার মতামত দুটোই চাই। প্রথম কথা হচ্ছে, এটা আমার আশঙ্কা যে এটার কেন্দ্রীকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সরকার চাচ্ছে যে এটা কেন্দ্রীকরণ করে প্রাইভেটাইজেশনের মধ্য দিয়ে এডুকেশন সিস্টেমটাকে নিয়ে যেতে। তাতে মিডল ক্লাস এবং যারা খুব ইকোনমিক্যালি পিছিয়ে পড়া আমাদের শ্রেণীর মানুষ যারা, তাদের ক্ষেত্রে যখন এটা অনেক সমস্যার মধ্যে পড়তে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেটা পূর্ববর্তী বক্তা আমরা বলেছেন। স্যার, আমার একটা খুবই এই বিষয়ে আপনাকে মতামত দিতে চাই, যে যখন একটা ছাত্র একদম ছোটবেলা পড়াশোনা করে, ম্যাক্সিমাম ধরুন যার গরিব বাড়ির ছেলে, তাদের বাবা মা জেনারেলি এতটা অ্যাওয়ার নয় যে তাদের ফিউচার কি হবে বা তারা কি বিষয়ে পড়লে তাদের আরো ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। কিন্তু জেনারেলি দেখা যায় একটা বাচ্চা পড়াশোনার সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে ডিসিশন নিতে শুরু করে, সে কিভাবে কোন সাবজেক্টে পড়বে, ভবিষ্যতে কোন দিকে যাবে। কিন্তু জেনারেলি এটা যদি স্কুলে মধ্যে বাচ্চাদের সেই কাউন্সিলিং এর মাধ্যমে গাইডেন্সের একটা জায়গা থাকে, যে যেখান থেকে তারা একটা গাইডেন্স পাবে যে তারা কি সাবজেক্টে তারা পড়া উচিত বা তাদের ভবিষ্যতে কোন পথে যাওয়া উচিত, যেটা অন্যান্য অনেক বড় স্কুলে বা প্রাইভেট অনেক স্কুলে হয়ে থাকে, সেই জায়গাটা মনে হয় থাকা খুব দরকার। আর দ্বিতীয় নম্বর হচ্ছে স্যার, যে আমাদের বর্তমান এডুকেশন পলিসির মধ্যে ল্যাঙ্গুয়েজ একটা বড় প্রবলেম আমার বলে মনে হয়। এখানে যদিও ফোর্স করা হচ্ছে না, বাট তারপর এখানে বলা আছে যে ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দেওয়া। কিন্তু স্যার, যখন প্রত্যেকটা স্টেট আমাদের
এত বড় একটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে। এখানে একটা স্টেট, আমার ওয়েস্ট বেঙ্গলের একজন বাংলাতে একজন যদি পড়াশোনা করে তার মাতৃভাষাতে, সে যখন ভবিষ্যতে যখন আরো উচ্চ লেভেলে যাবে, সমগ্র দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, তখন ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কি কোথাও না কোথাও ব্যারিয়ার হতে পারে? সেই জায়গাতে আমার মনে হয় এই জায়গাটা আরো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে। এই বিষয়ে আপনার যদি কোনো মতামত আমি আশা করবো। এই বিষয়গুলো কিন্তু আমি বলেছি আর কি, যে একদম এগুলো একটা বড় সমস্যার কারণ হতে চলেছে। কারণ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ বা আমরা যে মাদার টাং এর কথা এই পলিসিতে বলা হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে টিকে লড়াই করা খুব মুশকিল। এটা আমি পূর্বে আলোচনা করেছি আর কি, বলেছি আলোচনা করছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একেবারে শেষের পথেই আজকের বৈঠকের 22তম পর্বের একেবারে শেষের দোরগোড়ায় এসে পৌঁছেছি। শেষ করার আগে আমাদের বৈঠকের বেশ কিছু রীতি আছে, বেশ কিছু বলতে একটাই গতানুগতিক রীতি আমরা মেনে চলি, না হলে আমরা তেমন একটা গতানুগতিক নয়। তা সেই গতানুগতিক রীতিটা হচ্ছে, আমরা প্রত্যেকটা বৈঠকিতে একটা প্রাসঙ্গিক কোনো সঙ্গীত বা কবিতা পরিবেশনের মধ্যে দিয়ে সমাপ্তি করি পর্বের। আজকে সোশ্যাল মিডিয়া জুড়েই দেখা যাচ্ছে যে আজকে বন্ধুত্ব দিবস। যদিও আমি এটাতে বিশ্বাস করি না বা সমর্থনও করি না বিষয়টাতে, কারণ বন্ধুত্বের কোনো দিবস হয় না, বন্ধুত্বের কোনো নির্দিষ্ট দিনে সেটাকে বাঁধাও যায় না। তথাপি বলি, যেহেতু এখানে পার্টিসিপেন্টরা টিচার স্টুডেন্ট একটা ব্যাপার রয়েছে, সুতরাং আধুনিক শিক্ষার প্রসঙ্গ টেনেই বলি যে টিচারকেই আধুনিক যুগে কিন্তু ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড বলা হচ্ছে। সুতরাং সব থেকে ডক্টর মণিকান্ত বাবু বললেন যে শিক্ষার্থীকে জানা অত্যন্ত জরুরি, অর্থাৎ শিক্ষার্থীকে জানতে গেলেই কিন্তু তার বন্ধু হতে হবে, না হলে তার ইমোশন, তার সুখ দুঃখ, তার কষ্ট, তার যন্ত্রণা, এই জায়গাগুলোকে আমরা ছুঁতে পারবো না বা পৌঁছাতে পারবো না তার সেই গভীরে। সুতরাং সেই বন্ধুত্বের দিবস উপলক্ষে আজকে একটা সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আজকের পর্বের সমাপ্তি ঘোষিত হবে। কিন্তু তার আগে আজকের সম্ভাষণ বক্তৃতা উপস্থাপনের জন্য ডক্টর উদয়ন মণ্ডল স্যারকে আমি অনুরোধ করছি। স্যার। থ্যাংক ইউ উজ্জ্বল। আজকে তোমাদের কলেজের তরফ থেকে যেই বৈঠকটা অর্গানাইজ হলো, আমি being a member, I congratulate our resource person, Dr. Monikanta Babu, faculty member, Department of Education, যাদবপুর ইউনিভার্সিটি। উনি আজকে যে 2020 পলিসিটা নিয়ে আলোকপাত করলেন, দ্যাট ওয়াজ ভেরি ভেরি রেলিভেন্ট, এবং এটা এখনো পর্যন্ত আইনে পরিণত হতে বাকি। এবং আমরা অল পার্টিসিপেন্টদের মধ্যে থেকেও যেই প্রসঙ্গগুলো উঠলো বা যেই বিষয়গুলো উঠলো, আমাদের সুব্রত যেটা বলেছে বা আরো অন্যান্য যেই পার্টিসিপেন্টরা যারা বলেছেন, সূর্যকান্ত রিসার্চ স্কলার, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তিনিও বেশ প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করলেন। এবং এই গোটা এই 2020 পলিসিটা আমার পার্সোনাল মতামত যদি চাওয়া হয়, আমি বলবো আমার কাছে এটা বোগাস লেগেছে। মানে বোগাস ইন দ্য সেন্স, অনেকগুলোই বিষয় এখানে আমরা বুঝতে পারিনি, আমরা জানতে পারিনি, এবং যেটি আমাদের কাছে ভীষণ অস্পষ্ট। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে, এবং আমরা টিচাররা ভবিষ্যতে কি আর পড়াতেও পারবো কিনা, এবং আমাদের দ্বারা ছাত্রছাত্রীরা উপকৃত হবে কিনা, এই গোটা বিষয়টা একটা ভীষণ রকম প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। আর রইল বাকি গবেষণা, যেটা হায়ার এডুকেশনের সব থেকে উৎকৃষ্টতম একটা জায়গা, সেই জায়গাটাকেই প্রাইভেটাইজড করে দেওয়া হচ্ছে। এবং আমি ডকুমেন্টটা পড়ে যতটা বুঝেছি,
in very near future, if this policy implemented all over in India, then our research program will be very much shattered. এবং আমরা যে বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাপনা করছি এবং রিসার্চ স্কলারদের নিয়ে যে গর্ব বা অহংকার করতে পারবো সেই জায়গাটা থাকবে না। ইট উইল বি টোটালি কনভার্টেড ইনটু এ প্রাইভেট জোন। এবং যেটি এই 2020 পলিসিও বলছে যে আলাদা একটা রিসার্চ ইনস্টিটিউট হবে, সেখানে কারা পড়াবে, কারা যুক্ত থাকবে, কারা কিভাবে এনগেজ হবে, উই ডোন্ট নো ইয়েট নাও। So this policy, according to my point of view, is not very appropriate in our underdeveloped country in India. আর আমাদের মণিকান্ত বাবু যে বেশ সাবলীল ভাবেই প্রেজেন্টেশনটা করেছেন, এবং এই প্রসঙ্গক্রমে আমি একটুখানি বলবো, যখন গত বছর এই পলিসিটা আমাদের ভারতবর্ষে প্রথম আলোকপাত করে, তো আমার বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর মাসে এটি নিয়ে একটি ন্যাশনাল ওয়েবিনার করেছিলাম এই, এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একজন ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, আর আমরা ভুবনেশ্বরে আড়াই রিজিয়নাল থেকে একজনকে পেয়েছিলাম, যারা দুজনে দুটো ক্ষেত্র বলেছিল। একজন বলেছিলেন স্কুল এডুকেশন এন্ড আর একজন বলেছিলেন টিচার এডুকেশন। এবং এই দুটো আইডিয়ার মধ্যে থেকে আমরা যেটা উঠে এসেছিল, বুঝেছিলাম, তখন থেকেই কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে যে এই 2020 পলিসিটা তাহলে কিসের জন্য ভারতবর্ষে লঞ্চ হতে চলেছে, হোয়াট উইল বি ইটস objectives, what will be its mottos, what function, মানে what are the main function will be happen if our 2020 policy will take place or will be implemented in India. Anyways, এটা নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকুক, এবং আমরা এনরিচ হতে থাকি এর মধ্যে দিয়ে। আর ছাত্রছাত্রীদের এখানে পার্টিসিপেট করাটা খুবই কম জায়গা। আমরা যারা গবেষক বা টিচাররা আছি, সেই জায়গা থেকে নানান রকম কাটাচিড়া বা চুলচেরা বিশ্লেষণ করতে চাইলে আমরা এগুলো নানান রকম ভাবে পেয়ে এসেছি। এবং রিসেন্টলি আমি একটা ফ্যাকাল্টি ইন্ডাকশন প্রোগ্রাম কন্ডাক্ট মানে পার্টিসিপেট করেছিলাম গুয়াহাটি ইউনিভার্সিটিতে। সেখানে এটা নিয়ে একজন অধ্যাপক বক্তৃতা দিতে আসার সময় আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে এত কোয়ারিজ ছিল, এবং তিনি বেচারা সেই অধ্যাপক আমাদের প্রশ্নের উত্তরই দিতে পারলেন না। অনেক রকম প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি হেজিটেট করছেন, বলতে পারছেন না, এবং তিনি ছিলেন এই 2020 পলিসি মেকারদের মধ্যে একজন। তো আমার তখন থেকেই নানান রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরতো যে এই 2020 পলিসিটা সত্যি সত্যি আমাদের ভারতবর্ষের জন্য উপকারী হতে চলেছে কি না, এটা একটা ভীষণ রকম প্রশ্ন। Anyways, I congratulate and convey my thanks Dr. Manikanto Padia sir, এবং আমাদের সব পার্টিসিপেন্টদেরও আমি ধন্যবাদ জানাই, এবং যারা যারা আমাদের এখানে শ্রোতা বক্তা আছো তাদেরকে আমি সবাইকে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর অ্যাবাভ অল সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই ফর কন্ডাক্টিং সাচ এ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ। অত্যন্ত ধন্যবাদ স্যার, অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাকে। যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন, আমাদের এই বৈঠকি তোমায় মিলে উদ্যোগকে যেভাবে আপনি অত্যন্ত স্নেহের সাথে প্রথম থেকেই আগলে রয়েছেন, তার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা আপনার প্রতি। এবং আমার আজকে অত্যন্ত ভালো লাগছে যে এত সুন্দর একটা আলোচনা, মানে সত্যি বৈঠকি তোমায় আমায় মিলে এই বিষয়টা, মানে আজকে তার সার্থকতাটা অনেকখানি আরো বেশি করে খুঁজে পেলাম। কারণ মণিকান্ত বাবু ওনার মতো করে আলোচনা করলেন খুব সুন্দর এবং সাবলীল ভাবেই, এবং ওনার প্রসঙ্গক্রমে আরো বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত শিক্ষার্থী, শিক্ষক, অধ্যাপকেরা রয়েছেন, তারাও তাদের ব্যক্তিগত মতামত জানালেন এই প্রসঙ্গে, এবং প্রশ্ন করলেন, কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করলেন।
এই বিষয়টা কিন্তু সত্যি সত্যি বৈঠকি তোমায় আমায় মিলের জন্য, মানে এই উদ্দেশ্যেই বৈঠকি তোমায় আমায় মিলের নামকরণটা কিন্তু হয়েছিল এই ভাবনা থেকে। এবং আরো বেশি ভালো লাগছে, আমি স্যারকে বলেছিলাম, স্যারের মনে আছে কিনা জানি না, আহ, যে আমরা যখন প্ল্যাটফর্মটা ওপেন করছি, প্ল্যাটফর্মটা যখন রেডি করছি, তখন এটা কেননা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওপেন হতে পারে, মানে সবার জন্য। শুধুমাত্র সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ বা শুধুমাত্র পুরুলিয়া জেলার শিক্ষার্থীদের জন্যই এটা থাকবে, এরকম এটা কেমন যেন লাগবে। আমি যখন প্ল্যাটফর্মটা অর্গানাইজ করা হচ্ছে, তখন অল ওভার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা উপকৃত হোক। তো আজকে ভালো লাগার অন্যতম বিষয় যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে একজন প্রফেসর রয়েছেন, সেটা অন্যতম ভালো লাগার বিষয় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরাও এই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের সাথে আহ, যোগ দিচ্ছেন। এটা আমার কাছে পরম প্রাপ্তি অ্যাজ এ মানে একজন আহ্বায়ক হিসেবে এই উদ্যোগে। স্যার, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে যিনি আছেন, ওনার কাছ থেকে শুনে নেব আমাদের এই উদ্যোগ সম্পর্কে দু চার কথা। স্যার, রাজু কর্মকার স্যার। না, অ্যাকচুয়ালি কিছু মিস হয়েছে, মানে আচ্ছা আমি রিসার্চ স্কলার গৌড়বঙ্গ ইউনিভার্সিটির। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পলিটিক্যাল সরি, সায়েন্স যাই ডিপার্টমেন্ট। হোক, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক বা বিভিন্ন মানে অন্যান্য সাবজেক্টের, এটাও একটা অন্যতম ভালো লাগার বিষয়। মানে সাধারণত আমরা এরকমটা কিন্তু প্রায়শই করেই থাকি যে ফেসবুকে দেখলাম বিভিন্ন ধরনের ওয়েবিনার বা বিভিন্ন লেকচার সিরিজ, বিভিন্ন রকমের কনফারেন্স আমরা দেখেই থাকি। কিন্তু ছেলে মেয়েদের মধ্যে বা শিক্ষার্থী শিক্ষকদের মধ্যেও একটা টেন্ডেন্সি থাকে যে এটা বাংলা ডিপার্টমেন্টের আলোচনা, তাহলে আর সেখানে আমি শুনে কি করব বা আমি সেখানে যোগ দিয়ে কি করব। কিন্তু ব্যাপারটা ভাবতে গেলে অন্য জায়গায় তার পজিটিভ দিকটা রয়েছে, কারণ প্রত্যেকটা সাবজেক্টই একটা নির্দিষ্ট আঁতুড়ঘর থেকে বেরিয়েছে। আমার ব্যক্তিগত মতামত। সুতরাং আমি যদি বাংলার কোনো বক্তব্য শুনি, বক্তৃতা শুনি, সেটা শিক্ষা বিজ্ঞানে অবশ্যই কাজে লাগবে কোনো না কোনোভাবে। তো হ্যাঁ স্যার, রাজু কর্মকার স্যারের সাথে আমি শুনে নেব আমাদের এই উদ্যোগ সম্পর্কে। প্রথমে তো মণিকান্ত স্যারকে জানাই ধন্যবাদ। স্যার অত্যন্ত ভালোভাবে অ্যানালিসিস করেছেন ইনফরমেটিভ ওয়েতে। আর ধন্যবাদ জানাই এই যে অর্গানাইজ আজকে হয়েছে সীতারাম মেমোরিয়াল কলেজের তরফ থেকে, মাহাতো কলেজের তরফ থেকে। আর খুব ভালো লেগেছে ইনফরমেশন এবং সমস্ত কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের, আর আমার যে নিউ এডুকেশন পলিসি, আমি পলিসির উপরে কাজ করছি, আমার রিসার্চ এরিয়া পাবলিক পলিসির উপরে। তো এই নিউ এডুকেশন পলিসিটা কি করে ইমপ্লিমেন্ট, কতটা মানে ইফেক্ট করতে পারে আমাদের সোসাইটিতে, এর একটা ক্রিটিক, অ্যাজ এ ক্রিটিক হিসাবে আমি এই পলিসিটাকে মানে আমার রিসার্চ এরিয়ায় তুলে ধরছি। তো খুব ভালো লাগলো, আমি খুব উপকৃত হলাম এই আজকের এই আলোচনাটা থাকতে পেরে। আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আর খুব সুন্দর আলোচনা হয়েছে, ইনফরমেটিভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়েতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। এভাবেই জুড়ে থাকুন আমাদের বৈঠকির সাথে। বিদ্যাসাগর এই বিশ্ববিদ্যালয়। বৈঠকিতে আমি আহ, অধ্যাপক মাহাতোকে আমি বলবো, আমি দেখতে পাচ্ছি লোকমান আছে কুচবিহার 55 বিশ্ববিদ্যালয় থেকে। আর আমি এক্ষুনি নামগুলো দেখছি আর কি, জাস্ট করে। আচ্ছা, ডায়মন্ড অ্যাকচুয়ালি আছে অনেক, বিশ্বভারতী, আমার যাদবপুরের নাজিমা আছে দেখছি আমি। বিদ্যাসাগরের অধ্যাপক এখানে অংশুমান দাস অধিকারী রয়েছেন, এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে খুব স্বনামধন্য এবং রিসার্চ স্কলার রয়েছেন সূর্যকান্তি দে। আমি দেখলাম এক্ষুনি, মানে উনি বলছিলেন তখনই দেখেছিলাম। অনেকেই দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আছেন, খুব ভালো লাগলো। তোমায় আমায় মিলে আর কি, আমরা একসাথে মিলে গেলাম এই বৈঠকের মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে, continue করুন। ধন্যবাদ স্যার। আমাদের একটু আগেই যে বিষয়টা বলছিলাম যে আমাদের একটা প্রথাগত রেওয়াজ আছে যে প্রত্যেক দিন একটা কোনো না কোনো প্রসঙ্গ টেনে, অর্থাৎ প্রাসঙ্গিক বিষয়কে নিয়েই একটা গান বা কবিতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে প্রত্যেকটা পর্বের। তো সেই পরিসমাপ্তির আগে আমি অবশ্যই আবারও বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে এবং সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে আবারও
নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই ডক্টর মণিকান্ত কড়িয়া মহাশয়কে। ওনার স্পষ্ট এবং অত্যন্ত সমসাময়িক বিষয়কে নিয়ে সুন্দর এবং চিত্তাকর্ষক আলোচনা আমাদের মনের অভ্যন্তরে লুকিয়ে থাকা যে সমস্ত দ্বন্দ্বগুলো সেগুলো নিরসনে সহায়ক হবে বলেই আশা রাখি। জাতীয় শিক্ষানীতি 2020 সম্পর্কে ওনার যথোচিত আলোচনা আমাদের সহজ বোধগম্যতার মাধ্যমে বৃহত্তর সমাজ পরিবেশে ব্যাপকতরভাবে বিস্তার লাভ করবে বলে আশা করা যায়। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ডক্টর মণিকান্ত কড়িয়া মহাশয়কে। ওনার সুস্থ এবং সুন্দর দীর্ঘায়ু কামনা করি। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী পর্বে। একটু আগেই যে বিষয়টা বললাম, ততক্ষণ পর্যন্ত আমি সকলকে এই বৈঠকের সাথে জুড়ে থাকার জন্য অনুরোধ করছি এবং আরও একটা বিষয় ঘোষণা করছি যে আমাদের আগামী পর্বের যিনি মুখ্য আলোচক হিসেবে থাকবেন, এখনো আলোচনার বিষয়বস্তুটা উনি জানাননি। মুখ্য আলোচক হিসেবে যিনি থাকবেন উনি হচ্ছেন সুদূর অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি জেলার ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জয়ন্ত নুনিয়া। একটা বিষয় আমি পরিলক্ষিত হয়েছে আমার বৈঠকের সুবাদেই, যে ভিন রাজ্য থেকে অর্থাৎ উড়িষ্যা, ত্রিপুরাটা বাদই দিলাম, উড়িষ্যা থেকে যখন রিসোর্স পার্সনরা থাকেন তখন পার্টিসিপেন্টদের মনের মধ্যে কোথাও একটা কিন্তু বোধ দেখা যায় যে উনি কি বাংলায় বলবেন, উনি কি ওনার ভাষাতে বলবেন, না ইংরেজিতে বলবেন, না হিন্দিতে বলবেন। আমরা সবসময় বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের নিচে লেখাই আছে যে সম্পূর্ণ বাংলা ভাষায়, সম্পূর্ণ না হলে আমরা চেষ্টা করি যাতে শিক্ষার্থীদের যারা অংশগ্রহণকারী তাদের বোধগম্য হয়, বিষয়টা সহজবোধ্য হয়। সেইভাবেই আমরা রিসোর্স পার্সনগুলো নির্বাচন করি এবং সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা অন্ধ্রপ্রদেশ হোক, ত্রিপুরা হোক, বা উড়িষ্যা হোক, বা দিল্লি হোক, আমরা সেই কথা মাথায় রেখেই কিন্তু রিসোর্স পার্সন নির্বাচন করি। আগামী পর্বের যিনি মুখ্য আলোচক থাকবেন, উনি জন্মসূত্রে পশ্চিমবঙ্গের মানুষ। ওনার বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, সম্ভবত উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর কিছু একটা হবে। উনি কর্মসূত্রে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটির সাথে যুক্ত, কিন্তু ওনার বাড়ি পশ্চিমবঙ্গে। উনি বাংলা ভাষায় কথা বলেন, উনি বাংলা বলতে পারেন, কিন্তু যেহেতু উনি কর্মসূত্রে ইংরেজি বা হিন্দির অনুশীলনটা বেশি করে থাকেন, হয়তোবা বাংলা আলোচনার সাথে সাথে বেশ কিছু ইংরেজি কথা চলে আসবে, বেশ কিছু হিন্দি কথা চলে আসবে। তবুও এটুকু প্রত্যাশা আমরা করতে পারি যে আগামী দিনে আমাদের সেই আলোচনাতেও কোনো অসুবিধা হবে না বোঝার ক্ষেত্রে, আমরা সহজেই তা বুঝতে পারবো। যাই হোক, সকলকে এই বৈঠকের 22তম পর্বে যোগদান করার জন্য সকলকে আবার কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি আমাদের এই উদ্যোগের পক্ষ থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্যায়ে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। আজকের সঙ্গীত পরিবেশনটি সমস্ত শিক্ষককুল, সমস্ত বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে উৎসর্গ করেই বিখ্যাত গায়িকা শুভমিতার কণ্ঠে যদি বন্ধু হও। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধু হও।
যদি বাড়াও হাত যেন থামবে ঝড় মুছে যাবে রাত হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও সবার রঙে মিশলে রং সুরে মিললে সুর হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর সবার রঙে মিশলে রং সুরে মিললে সুর হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর যদি ভাগ করে নাও দুঃখ সুখ বুঝো তোমার আমার নেই তফাৎ যদি ভাগ করে নাও দুঃখ সুখ বুঝো তোমার আমার নেই তফাৎ হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও কেন বন্ধ ঘরে একই অন্ধকার সব জানলা খুলে আলো আসতে দাও খোলা হাওয়া সুখ শত ফুল ফুটুক ছোট পাল তুলে স্বপ্ন নাও উড়ে যাবে সব যখন যাবে এই জীবন কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন ফুরিয়ে যাবে সব যখন যাবে এই জীবন কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন যদি সবার ছাদ হয় এক আকাশ সব দেয়ালগুলো ভেঙে যায় হঠাৎ যদি সবার ছাদ হয় এক আকাশ সব দেয়ালগুলো ভেঙে যায় হঠাৎ হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থামবে ঝড় মুছে যাবে রাত হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও যদি বন্ধু হও অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী বৈঠকিতে সকলের সাথে। আবারও ধন্যবাদ জানাই ডক্টর মণিকান্ত পুড়িয়া মহাশয়কে, রাজু কর্মকার মহাশয়কে, সূর্যকান্ত দেব মহাশয়কে এবং সর্বোপরি আমাদের বৈঠকির অন্যতম উপদেষ্টা ডক্টর উদয়ন মণ্ডল মহাশয়কে এবং যারা আমাদের এই বৈঠকিকে ক্রমশ সাহস জুগিয়ে চলেছেন, সহযোগিতা করে চলেছেন এবং তিল তিল করে আজকে প্রাপ্তবয়স্ক করে গড়ে তুলেছেন, তাদের সমস্ত অংশগ্রহণকারীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈঠকিতে এভাবেই সৃজনমূলক কাজের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।